তাহলে উই আর অন টাইম, তাই তো? লেট নেই তো? লেট হয়েছে নাকি? ঠিকঠাক আছে? লেট 1 মিনিট আগে আছি? বাহ, লাইফে যদি এরকম 1 মিনিট আগে থাকা যায়, কত ট্রেন যে বেঁচে যাবে। আচ্ছা, একটা পেন আর একটা প্যাড সবাই একটু ওপেন করে রেখো, যদি কোথাও লাগে নোট ডাউন করতে বা নিজের সুবিধার জন্য। ওকে, নতুন প্রশ্ন মনে হচ্ছে। অনলাইনে রাহিন তুমি জয়েন করেছো? হ্যাঁ স্যার। বেশ, আর আর জয়েন করেছো? ঠিক আছে রাহিন, তুমি কোনো অসুবিধা হলে আমার সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, যে কোনো রকম অসুবিধা হলে, যেখানে কোনো কমিউনিকেশন বা এনি কাইন্ড অফ অসুবিধা, কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, ডাইরেক্টলি আমার সাথে কমিউনিকেট করবে। ওকে, মেনলি এখানে যা কিছু দেখাবো ক্লিয়ারলি দেখতে পাবে, ভিজিবিলিটি ক্লিয়ার আছে? আমাকে একটু ক্লিয়ার করো, যে প্রথমে বলো বোর্ড ভিজিবিলিটি ক্লিয়ার। হ্যাঁ স্যার। এগুলো ঠিকঠাক করা যাচ্ছে? অডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো আজকের যে সেশনটা স্টার্ট হতে চলেছে, তো শুরু করার আগে একটা স্টোরি বলে নেওয়া যাক, ঠিক আছে? আজকে সেশনটাতে কোনো পড়াশোনা নেই। ফার্স্ট অফ অল, যে মেবি এমন একটা সেশন যেটাতে উইদাউট পড়াশোনা, এরকম সেশন কেউ কেউ এর আগে কখনো অ্যাটেন্ড করেছে যেখানে পড়াশোনা ছাড়া অন্য কিছু হচ্ছে? মানে কনস্ট্রাকটিভ সেশন, আড্ডা গল্পের কথা বলছি না, কনস্ট্রাকটিভ সেশন যেখানে পড়াশোনা ছাড়া অন্য কিছু হচ্ছে। মানে পডকাস্টে তো তুমি তো বাইরে ছিলে, ভিডিওর এপারে ছিলে, মোবাইলের মধ্যে তো ছিলে না, লাইভ সেশনের কথা বলছি। ওকে, তো ফার্স্ট প্রথম এরকম কোন একটা লাইভ সেশন অ্যাটেন্ড করেছিলাম, সেই সেশনটাতে 2500 ছিল, বাট দ্যাট গেভ যে দারুণ লেগেছিল যখন আমি আমার লাইফের ফার্স্ট সেশন অ্যাটেন্ড করেছিলাম ডিউরিং মাই কলেজ টাইম। ওকে, সো সেশনটা শুরু করার আগে একটা স্টোরি বলে নেওয়া যাক। এই স্টোরিটা হচ্ছে যে কেন এই সেশনে ইম্পর্টেন্সটা কি। এমনি জেনারেল ইম্পর্টেন্স তো জানো, যে পড়াশোনা করতে হবে, একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে, দেন আরো সবকিছু দিকে গ্রিপে আনতে হবে, লাইফটাকে একটু ট্র্যাক দিতে হবে, আলটিমেটলি বেশি পয়সা রোজগার করতে হবে, এই তো একটা জেনারেল মোটো আছে, রাইট? সেই জেনারেল মোটোর বাইরে এই ব্যাপারটা আমি কেন হচ্ছে মেন ব্যাপারটা। তো রাহিন, কোথাও অসুবিধা হলে, কোন রকম অসুবিধা হলে আমার সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। পারফেক্ট। সো আমি কেন এই সেশনটা কন্ডাক্ট করছি, এর পিছনে আমি এরকম সেশনের কথা ভাবলাম, বা এর স্টোরি কতদিন আগে শুরু হয়েছিল, আজকে যে সেশনটা হচ্ছে এর অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক কতদিন আগে শুরু হয়েছিল পুরো জিনিস। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়েছিল রাফলি 4 to 5 years ব্যাক ফ্রম টুডে। এই সেশন, এরকম সেশনের একটা ইম্পর্টেন্স আমি পার্সোনালি ফিল করেছিলাম, যে এরকম আমার জন্য যদি কিছু একটা থাকতো, লাইক যেখানে আমি আমার জিনিসটাকে ম্যানেজ করতে পারবো, তো সেইখান থেকে এর একটা জিনিসপত্র মাথায় আছে যে কিভাবে স্টুডেন্টসদেরকে গাইড করা যেতে পারে রিলেটেড। অ্যান্ড প্রথম আমি কি করতাম, তখন আমি জব করছি, জব পেয়েছি অ্যাটমিক এনার্জিতে, অ্যান্ড বেশ একটা স্টেটাস নিয়ে ঘুরি, ফলার তুলে গভর্নমেন্টের জব এটসেট্রা, ঠিক আছে? তো সেই সময়তে একদিন আমাদের অফিসে একটা সেমিনার হচ্ছে, তো সেই সেমিনারটাতে আমি এক্সপ্লেন করছিলাম কেমিস্ট্রির একটা টপিক, যেটা জেনারেল এক্সপ্লেনেশন একটা সেমিনার হচ্ছিলেন, তাদের কেমিস্ট্রির একটা টপিক কেমন করে কি হয় না হয় ডিটেল মেকানিজম এক্সপ্লেন করছিলাম। অ্যান্ড ডিউরিং দ্যাট এক্সপ্লেনেশনস আই ডিড দিস ভেরি মাচ টাইম, এরকম অনেকবার করেছিলাম এই কিছুটা বোঝানো। তো দিস ইজ শ্যাডো, বডি শ্যাডো, তাই তো? শ্যাডোইং করা যাকে বলে, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেস্টার্স, রাইট? তো এই ব্যাপারটা হাত পা নেড়েছিলাম যে অডিয়েন্সে যারা ছিলেন তারা যথেষ্ট টপ লেভেলের সায়েন্টিস্টরা বসেছিলেন, বিভিন্ন গ্রাউন্ড থেকে এসেছিলেন। ওর মধ্যে থেকে একজন সায়েন্টিস্ট আমাকে ফার্স্ট টাইম যেন বলেন, দিস ইজ আ স্টোরি অফ 2017। তো ফার্স্ট টাইম বলেন, মানে 17 মানে অলমোস্ট 5.5 years ব্যাক, যে তুমি যখন যাই কিছু এক্সপ্লেন করো, তোমার কমিউনিকেশন যেটা মুখ থেকে বেরোয় তার থেকে বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে। সো দ্যাট ইজ আ নন ভার্বাল কমিউনিকেশন, তোমার খুব স্ট্রং। আই ডোন্ট টু টিচ দিস থিংস টু দ্য অ্যাকচুয়াল যাদের নিড তাদেরকে। সো এটা তখন ফার্স্ট টাইম উনি বলেছিলেন, না আইডিয়াটা আমার মধ্যে হিট করেছিল। দেন এবার টিচ কেমন করে করতে হয়, কি করবো না করবো, সেই রিলেটেড কিছু নিজের স্টাডি শুরু করেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি তখন আমার পার্সোনাল লাইফেও বেশ কিছু এক্সামসে অ্যাপিয়ার করছিলাম, কম্পিটিটিভ এক্সামস, যেগুলো টপমোস্ট ইন্ডিয়ার টপমোস্ট এক্সামসগুলোর মধ্যে যে এক্সামসগুলো পড়ে, লাইক নেট, লাইক গেট, লাইক ইউপিএসসি, এই ধরনের বেশ কিছু এক্সামসে তখন আমি অ্যাপিয়ার করছিলাম, যে চাকরি করার সাথে সাথে যদি আরেকটু বেটার পজিশনে নিজেকে প্লেস করা যায় সেই সেন্সে।
তো যেহেতু আমি নিজেও এক্সামস এর থ্রু দিয়েছিলাম, কম্পিটিটিভ এক্সামস এর থ্রু দিয়ে, তো আমি ডেলি বেসিসে এই নিডটা ফিল করতাম যে একজন যদি কেউ থাকতো যে আমাকে পুশ করবে, তাহলে আমার আরো একটু বেটার রেজাল্ট হতে পারতো, বা যেখানে যেখানে আমি ক্র্যাক করি সেগুলো আমি হয়তো ক্র্যাক করতে পারতাম। তো এরকম একটা ফিলিং আমার মধ্যে জেনারেট হতো। এনিওয়ে, তো এক্সাম এরকম করে বেশ কিছু এক্সাম দিচ্ছি, নিজের জন্য প্ল্যানিং বানাতাম দিয়ে যে এইভাবে আমাকে করতে হবে। যা কিছু এখানে আছে তার মধ্যে বেশ কিছু সাইন্টিফিক্যালি ডেভেলপড, আর বাকি আমার টোটাল এক্সপিরিয়েন্সটা এখানে জট ডাউন করা আছে। এই 1 মাসের কোর্সে মাই এক্সপিরিয়েন্স অফ 33 years is jotted down over here. মানে you are a package of 33 years in 1 month. You are getting a package of 33 years in 1 month. So every experience এখানে জট ডাউন করা আছে যে কি করে পুরো জিনিসটাকে সেট করতে হয়। তো ডিউরিং আমার টাইমে আমি যত এক্সপিরিয়েন্স করেছিলাম, যা যা কিছু শিখেছিলাম, তো সমস্ত জিনিসটা আমি নোট ডাউন করা শুরু করি যে নিজের জন্য প্ল্যানিং করতে হবে আগে আমাকে, অন্য কাউকে পরে করতে পারো, আগে নিজেরটা তো হোক, এই সেন্সটা কাজ করা শুরু করে। তো এরকম করতে 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 কি হয়, আমার নিজের জন্যই বেশ একটা বড় রকমের, মানে একটা কোর্স তো বলবো না, মানে একটা ডায়েরির পাতা ভরে যায় যাকে বলে, যে এত 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 জিনিস হয়ে গেছে, অ্যান্ড এরকম একটা, মানে ওটাকে জাস্ট একটু শেপ দিতে পারলে টিচ করে দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো তখন ইন দ্য মিনটাইমে আমি রিজাইন করি, অ্যান্ড রিজাইন করার ঠিক 3-4 মাস আগে আমি এটার উপর একটা বই লেখা ফার্স্ট স্টার্ট করি, যে বইটার নাম দিয়েছিলাম সুপার এক্সামিনেশন মাইন্ডসেট। যে বইটাতে টোটাল জিনিসটা গাইডেড করে লেখা থাকবে, যা কিছু এক্সামস অ্যান্ড বইটা মেন পারপাস ছিল এক্সামস ওরিয়েন্টেড। সো এক্সামের উপর পয়েন্ট অফ ভিউ করে বইটা লেখা শুরু করে, হাফ ডান হয়ে আছে, বাকি হাফ আর কমপ্লিট করা হয়নি এখনো অব্দি, হাফ ডান হয়ে আছে এই মোমেন্টে ওই বইটা। সো ওইখান থেকে আমার তারপরে ফার্দার রিজাইন করি, এখানে আসি, তোমাদের মতন বেশ কিছু স্টুডেন্টস আসে, যাদেরকে স্বপ্নিল আমার প্রথম স্টুডেন্টসের মধ্যে একজন। সো এরকম বেশ কিছু স্টুডেন্টস আসে, যাদেরকে নিয়ে পনেরো শুরু হয়, অ্যান্ড দেন আমার মাথায় এই আইডিয়াটা ফার্দার ফ্রেমিং হয়, যে ফ্রেমিংটা যখন হয় যে আমি যা কিছু শিখেছি প্লাস যা কিছু অন্যরাও শেখাচ্ছে স্টুডেন্টসদের জন্য, যেটা হয়তো আলাদা করে কেউ লঞ্চ করেনি বাট অন্যান্য অনেক সেগমেন্টে শেখাচ্ছে। লাইক একজন জব যে করে, সে জব ছেড়ে দিয়ে কেমন করে নিজের কিছু স্টার্ট করতে পারে, এই রিলেটেড প্রচুর কোর্সেস অ্যাভেলেবেল আছে। বাট স্টুডেন্টসদের জন্য আমার মনে হলো এরকম অ্যাজ কিছু নেই যেখানে সে তার স্টাডিটাকে একদম মানে মাস্টার হয়ে উঠতে পারে, নিজের স্টাডির মাস্টার হয়ে উঠতে পারে, পুরো জিনিসটাকে নিজের মতন করে প্র্যাকটিস করতে পারে, সেলফ প্র্যাকটিস করতে পারে উইদাউট এনি ব্যাকআপ সাপোর্ট। তো সেই জিনিসটা নিয়ে ফ্রেম করতে করতে এই কোর্সটা রেডি হয়। এই কোর্সটা মোটামুটি ভাবে লাস্ট ইয়ারের দিকেই 90% ডান হয়ে গেছিল, ভেবেছিলাম লাস্ট ইয়ারে লঞ্চ করবো, কিন্তু একটা ফাইনাল ভালো করে গুছিয়ে নিতে পারলে তবেই বেনিফিটেড হবে, তো সেই লঞ্চ করা হয়। সো মেনলি এটা হচ্ছে এই কোর্সটাকে আজকে যে স্টেজে দেখবে, তোমাদের ভালো লাগুক বা ভালো না লাগুক, পুরোটার পিছনে আমার 3 ইয়ার্স ঢুকে আছে, সেটা আমার কাছে তো মানে হাইলি ইম্পর্টেন্ট। এই মানে এখান থেকে যদি কেউ 1% কিছু শিখে যেতে পারো, দিস ইজ গ্যারান্টেড, গ্যারান্টি দিয়ে জানাচ্ছি। যদি কেউ 1% এখান থেকে নিয়ে যেতে পারো, অ্যান্ড ওই যেটুকু 1% নিয়ে যাবে সেই 1%-এর 100% অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, যেটা এই সেশনও দেখবে বুঝতে পারবে, যে 1% যদি নাও আর যে 1%টা নেবে ওর 100% অ্যাপ্লাই করো, উইল সি দ্য ম্যাজিক, নিজের লাইফে চেঞ্জ ফিল করবে যে না হয়ে গেছে। কেমন চেঞ্জ ফিল করবে তার একটা জাস্ট এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি সেশনটা। যখন আমি অ্যারাউন্ড 5-6-7 ছিলাম, আমার বাবা একটা কথা আমাকে বলে প্রচুর আমাকে প্যাঁক দিতেন, মানে এত প্যাঁক দিতেন, এখনো দিয়ে যান। সেই কথাটা হচ্ছে, তুই হচ্ছিস পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাস্টার, মানে কাজ কি হবে না হবে ঠিক নেই, তার একটা 5 বছরের প্ল্যান খারাপ করে রেখেছি জায়গা থাকতে। এই কথা বলে আমাকে বাবা মাঝে মধ্যেই প্যাক দিতেন when I was in 5-6, কারণ আমি তখন থেকেই এটা করি, তার কিছু হয় কিছু হয় না। কিন্তু এখন দাঁড়িয়ে এখনো বাবা প্যাক দেন, কিন্তু এখন ওই প্যাকের মধ্যে একটা রেসপেক্ট মিশে থাকে। কি রেসপেক্ট? প্যাকটা উইথড্র করতে পারেন না, ওটা যেহেতু হ্যাবিটে ঢুকে গেছে, ওটা চাপেই আছে, কিন্তু এখন ওইটা জাস্ট ওই সেন্সে আসে না যে আর কিছুই হচ্ছে না, শুধু পরিকল্পনা হচ্ছে। এখন এটার মধ্যে একটা রেসপেক্ট মিশে আসে, এটা আমি বুঝতে পারি। কি রেসপেক্ট? না যেটাই তুই করতিস ওটা করতিস বলে আজকে যে জায়গায় আছিস সেই জায়গায় এসছিস, ওটা ছাড়া হতো না। এটা কেন হতো না? কারণটা হচ্ছে আমার একজন টিচার একটা কথা বলতেন, সেই কথাটা হচ্ছে একটাই কম্পিটিটিভ ক্র্যাক করতে লাগবে, কটা? যে স্টেজে আছে,
যে 10+ আছে সেই 11টা একটাই স্কুল চাই, 11 এর জন্য 10টা স্কুল চাই, চাই একটা স্কুল, ভালো স্কুল, রাইট? যে 12 আছে তার একটাই এক্সাম ক্র্যাক চাই, নিট চাই, যেই চাই বা কোনো জেনারেল চাই। যে গ্রাজুয়েশনে আছে তারও একটাই এক্সামের ক্র্যাক চাই এমএসসি তে যাওয়ার জন্য, যে এমএসসি তে আছে তারও একটাই এক্সামের ক্র্যাক চাই আইদার জব আর পিএইচডি তে যাওয়ার জন্য। সো চাই কটা বেসিক্যালি? জাস্ট ওয়ান, একটা। কিন্তু এই একটা এনশিওর করার জন্য অ্যাটলিস্ট 10, 12, 15, 20, 30 তে অ্যাপিয়ার করতে হবে। যত বেশিতে অ্যাপিয়ার করবে তত স্ট্যাটিস্টিক্যালি তোমার প্রবাবিলিটি বাড়বে ওই একটা শিওর হয়ে যাওয়ার। যে একটাতেই অ্যাপিয়ার করেছে তার ওই একটাই ক্র্যাক হওয়ার চান্স, আর যে 30টাতে অ্যাপিয়ার করেছে তার একটা ক্র্যাক হওয়ার চান্স অবভিয়াসলি 30 টাইমস মোর, রাইট? তো যেহেতু এই জিনিসটা আছে সেই জন্য আজকের সেশনটাতে যা যা কিছু শিখবে তার 1% যদি নিয়ে যাও আর ওই 1% এর 100% যদি অ্যাপ্লাই করো, তুমি নিজেই বুঝতে পারবে যে কিরকম করে তোমার মাইন্ডসেটের মধ্যে এই চেঞ্জেস গুলো স্টার্ট হয়েছে, না কেমন করে জিনিসটা বোঝাতে হবে। ঠিক আছে? সো উইদাউট ফার্দার ডিলে দেখা যাক কি কি আছে। সো হোয়াই সাচ সেশনস, এই সেশনটার ইম্পর্টেন্স কি? মেন ইম্পর্টেন্স 4টে জায়গাকে ফোকাস করব আমরা, যে 4টে সেশন হবে তার মধ্যে কি কি এরিয়াকে ফোকাস করব। আজকের সেশনটা মেনলি স্টাডি ম্যানেজমেন্টের উপরে। ফার্স্ট সেশনটাতে আছে বিভিন্ন স্মার্ট স্টাডির মেথডস গুলো শেখাবো, সায়েন্টিফিক যে সমস্ত স্টাডি মেথডস আছে সেগুলো শেখাবো। তো সেশনটার পিছনে ইম্পর্টেন্স হচ্ছে এক তো যে লেভেলেই থাকো না কেন তার বয়সের রেসপেক্টে সিলেবাস মনে হয় অনেকটা বেশি। যে 10-এ আছো তার মনে হবে 10-এর সিলেবাসও অনেকগুলো সাবজেক্ট আছে, যে 11-এ আছো 11-এও ভলিউমস বেশি থাকে, কম্পিটিটিভে থাকলে কম্পিটিটিভও অনেকটা বেশি একটা সিলেবাসের ভলিউম থাকে। এক্সামের একটা সিমটমস থাকে, এক্সাম সিমটমস মানে কি কমলিকা? তোমার সিমটম বলো। নার্ভাস হয়ে যাও, আর তোমার সিমটম? ওভার থিঙ্কিং, গুড সিমটম, এটা হয় প্রচুর। তোমার? হ্যাঁ, টেন্স হয়ে যাওয়া। তোমার? প্রেশার। ওকে, তোমার? মজা আছে। কিরকম মজা আছে? এটা দারুণ সিমটম, একটু বলো দেখি। মানে লিখতে ভালো লাগে, মানে চাপ লাগে না অত, তাই তো? যা হবে দেখা যাবে, গুড সিমটম। তোমার? আনসারের জায়গায় গানটা মাথায় ঘুরছে, মানে কোথাও না কোথাও কনসেন্ট্রেশন ড্রপ করছে, সিলেবাস কমপ্লিট করার ভয় থাকে। সো দিস আর দ্য এক্সাম সিমটমস, যেগুলো এক্সাম আছে বলেই অ্যাপিয়ার করে। কালকে থেকে যদি বোর্ড ডিক্লেয়ার করে দেয় কোনো এক্সাম নেই, এই সব সিমটমস অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে, একটা সিমটমসও আসবে না। এই টোটাল জিনিসটা অ্যাপিয়ারই করছে এই কারণে যে এক্সাম একটা ফেনোমেনা আছে, ডিস্ট্রাকশনস আছে। এতদিন বলার কিছু নেই, যত বলবো তত লম্বা হয়ে যাবে যে কত রকমের ডিস্ট্রাকশন আছে। সো একটা জিনিস বলো তো, ডিস্ট্রাকশনস এর সেন্সে তোমার কি মনে হয় ডিস্ট্রাকশনসটা আজকে নতুন কনসেপ্ট কোনো? ইয়ার্স আফটার ইয়ার্স ধরে চলছে, আমাদের জেনারেশনও ছিল, তার আগের জেনারেশনও ছিল। যারা বলছে ছিল না তারা ফালতু কথা বলছে, অন্য মোডে ছিল অবভিয়াসলি। এখন যেভাবে আছে সেইভাবে ছিল না, অন্য কোনো ভাবে ছিল। তার আগের জেনারেশন অন্য কোনো ভাবে ছিল। তো এভরি জেনারেশন আফটার জেনারেশন বলে গেছে না আমার জেনারেশনে সব ঠিক ছিল আর তোমার জেনারেশনে সব ডিস্ট্রাক্টেড। ট্রেমেন্ডাস প্রেশার কে খাচ্ছে জানো? আইর খাচ্ছ, তাই তো? এটা এই জিনিসগুলো আছে। তো এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আজকে সেশনটা তোমার স্টেজটাকে সেট করবে। তোমার পুরো যে কেমন করে, এখানে স্টেজ বলতে কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ দ্য স্টেজ? বেস মানে এটা কি? কার বেস? আমার না তোমার? কি বেস? কি কিসের রেসপেক্টে বেস? তোমার মাইন্ডসেটটাকে সেট করবে। ঠিক আছে? তোমার মাইন্ডসেটটাকে আজকে সেট করবে যাতে তুমি এইখান থেকে যা কিছু শিখবে সেটা খানিকটা অ্যাপ্লাই করার দিকে নিয়ে যেতে পারো। কারণ আজকের সেশনটাতে এমন একটা কথাও পাবে না যে কথাটা মেবি তোমার জানা নেই, এবং একটা কথাও পাবে না যেটা ফার্স্ট টাইম শুনছো। ডাইরেক্ট ঈশ্বর আমাকে এসে বলেছে স্বপ্নে যে এটা ফার্স্ট টাইম স্টুডেন্টদেরকে গিয়ে বলো, ফার্স্ট টাইমের জন্য তারা ফার্স্ট টাইম জানবে, এরকম একটা কথাও পাবে না, সব কটা কথা জানা থাকবে। সো মেন টার্গেট থাকবে সেশনটাতে সেটা কেমন করে এক্সিকিউট করবে, অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তো 4টে সেশন দেখে নেওয়া যাক। এই 4টে সেশন থাকবে তোমাদের জন্য। সেশনটা এইখান থেকে সেশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের 4 জনের জন্য, তুমি 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 তুমি, এই দুটো সেশন চেঞ্জ হয়ে অন্য কিছু ঢুকবে এখানে। ঠিক আছে? এই দুটো সেশন কমন থাকছে। ওকে, এইটা হচ্ছে টোটাল আমাদের 4টে সেশন। বাকিদের জন্য এই 4টে সেশন, আর তোমাদের 4 জনের জন্য এই সেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো রাহিন কিছু কমিউনিকেট করছো না, কিছু বলছো না? হ্যাঁ স্যার। বেশ। সো আজকে সেশনটা হচ্ছে স্টাডি মেথডস।
সো নিজের নিজের খাতাতে, রাহিন তোমাকেও বলছি নিজের খাতা নোটপ্যাড কিছু একটা বার করে রাখো, আর নিজের নিজের খাতাতে ফার্স্ট প্রথমে এটা লিখে ফেলো যে হোয়াট ইজ ইউর ইমিডিয়েট গোল অ্যান্ড হোয়াট ইজ ইউর লং টার্ম গোল। জাস্ট গোলটা নিজের নিজের খাতায় লিখে ফেলো, কাউকে দেখানোর দরকার নেই। ইমিডিয়েট গোল মানে ইমিডিয়েট, মেবি ইন 6 months or 3 months or 1 year, ইমিডিয়েট। যে যা লিখছো লিখে ফেলো, কাউকে শেয়ার করতে হবে না, জাস্ট নিজের খাতায় লিখে ফেলো যে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট গোল, মেবি ইন 6 months, 3 months or 1 year। বলো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি ইমিডিয়েট গোল। এন্ড দেন লিখবে ইমিডিয়েট গোল। লেখা হয়ে গেলে কারোর সাথে শেয়ার করতে হবে না, জাস্ট নিজের কাছে লিখে রাখো। শেয়ারেবল মনে হলে শেয়ার করতেও পারো, নাও করতে পারো। আর দেন একটা লং টার্ম গুলো লিখে রাখো, যে লং টার্ম মানে মেবি ডাউন দ্য লাইন 10 years এ, where do you see yourself in 10 years? টেন ইয়ার্স এ কি কোথায় অ্যাচিভ করতে চাও নিজেকে, বা কোনো পার্টিকুলার যদি 10 years গোল থেকে থাকে তাহলেই লিখবে। এখানে কিন্তু ট্রু অ্যান্ড অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। কেউ বানিয়ে কিছু লিখবে না, ঠিক আছে? কেউ বানিয়ে কাউকে ইমপ্রেস করার কিছু নেই এখানে। তো কেউ বানিয়ে কিচ্ছু লিখবে না, না থাকলে লিখবে না, ঠিক আছে? না থাকলে দ্যাট ইজ অনেস্ট, যে নেই। যদি 10 years এ কিছু গোল থাকে সেটা লিখবে, আর ইমিডিয়েটলি থাকলে সেটা লিখবে। রাহিন লেখা হলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ। সো যে যেটাই শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম দু ধরনের গোল লিখেছো, ঠিক আছে? ভালো করে প্রথমে শর্ট টার্ম গোলটাকে নিজে একবার রিডিং পড়ো, দিয়ে এটা নিজেকে জাজ করে আমাকে এই স্টেটমেন্টটা দেবে যে নিজেকে কোন পজিশনে পাও গোলটা অ্যাচিভেবল আর অ্যাচিভেবল নয় এর রেসপেক্টে। যে তুমি কি মনে করো যে শর্ট টার্ম গোলটা লিখেছো তুমি ইমিডিয়েটলি অ্যাচিভ করতে পারবে না পারবে না? একবার দেখে নাও নিজের গোলটা শর্ট টার্মে যে যা লিখেছো, একবার রিডিং পড়ে নাও। কার কতটা মনে হচ্ছে অ্যাচিভেবল, কত পার্সেন্টেজ মনে হচ্ছে অ্যাচিভেবল, ওইটা আমি জানতে চাই, যে কার কত পার্সেন্টেজ মনে হচ্ছে অ্যাচিভেবল। দাঁড়াও জিজ্ঞেস করছি, সবাই ভেবে নিক। ইমিডিয়েট গোলটা ইমিডিয়েট গোলে আছে, ইমিডিয়েট গোল যেটাই লিখেছো জাস্ট ওর পাশে একটা পার্সেন্টেজ বসাও, যে আমার মনে হচ্ছে যে ইমিডিয়েট গোলটা যেটা আমি সেট করেছিলাম ওটা এত পার্সেন্টেজই আমার মনে হচ্ছে অ্যাচিভেবল, বাট বাকিটা আমি ঠিক জানি না অ্যাচিভেবল কি অ্যাচিভেবল নয়। এই সেন্সে একটা পার্সেন্টেজ শুধু বসাও যে ইমিডিয়েট গোলটা যে যেটাই সেট করেছো ওটা কত পার্সেন্টেজ অ্যাচিভেবল। এটা হয়ে গেছে। হ্যাঁ, তুমি তোমার ইমিডিয়েট মানে 6 months to 1 year, তুমি যেটাই তুমি সেট করছো তোমার ইমিডিয়েট হিসাবে। তোমার ইমিডিয়েট গোল যদি 3 months এর গোল থাকে 3 months এর গোল, ইমিডিয়েট যদি 6 months এর গোল থাকে 6 months এর, ইমিডিয়েট যদি 1 year এর থাকে 1 year। সো 1 year পরটা লং টার্ম সেটে চলে যাচ্ছে। ওকে, সো একেবারে শুরু করছি। রাহিন তোমাকে দিয়ে শুরু করি। তোমার কি মনে হয় ইমিডিয়েট গোল যেটা তুমি সেট করেছিলে তোমার কি মনে হয় কত পার্সেন্টেজ অ্যাচিভেবল সেই গোলটা আজকে এখন তোমার যে পজিশন সিচুয়েশন তার রেসপেক্টে? 50%। 50%। পয়েন্ট টু বি নোটেড, নিজেরই সেট করা গোল নিজেরই মনে হচ্ছে 50% অ্যাচিভেবল। তোমার সমদর্শী 87% মনে হচ্ছে অ্যাচিভেবল। ওকে ফাইন। তোমার শর্ট টার্ম টু জানতে। ওকে, আমি গেস করি একটা হচ্ছে 95% অ্যাচিভেবল। ওকে, আরেকটা গোল 70 to 75%। 70 to 75% অ্যাচিভেবল। তোমার কি মনে হয় ইমিডিয়েট সেট যে গোলটা করেছো একটা বা দুটো কত পার্সেন্টেজ অ্যাচিভেবল? 90% অ্যাচিভ করে ফেলতে পারবে তোমার মনে হয়? 80% মতন অ্যাচিভেবল। তোমার কি মনে হয়? 70% অ্যাচিভেবল। তোমার কি মনে হয়? 85 to 90% অ্যাচিভেবল। তোমার 90 to 95%। তো তার মানে সবারই মনে হচ্ছে যে একটা অ্যাভারেজ যদি দেখা যায় যে অ্যারাউন্ড 70 to 90 এইটা একটা অ্যাভারেজ আসছে। কারোর সেটা 90 to 95% অ্যাচিভেবল মনে হচ্ছে, কারোর বিলো 90 মনে হচ্ছে, কারোর বিলো 70 মনে হচ্ছে, আর মোটামুটি 70 আপে সবাই আছে, এরকম একটা ফিলিং তৈরি হচ্ছে, রাইট? অনলাইনে কি কেউ জয়েন করলে সিঞ্জিনি? ওকে, কেউ যদি অনলাইনে জয়েন করে থাকে রাহিন আমাকে জাস্ট একটু ইনফর্ম করিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো যেটাই তোমাদের মনে হচ্ছে অ্যাচিভেবল, কেউ এটা কেন বললে না যে স্যার আমার 100% অ্যাচিভেবল, আই এম শিওর শট অ্যাচিভেবল, আই জাস্ট ডোন্ট নো হাউ টু অ্যাচিভ? এটা তো বলতে পারতে। কেন হওয়া যাবে?
কে বলেছিল? যে বলেছিল সে তার পার্সপেক্টিভে বলেছিল না। তুমি তো বলতেই পারতে স্যার 100% অ্যাচিভেবল, আই জাস্ট ডোন্ট নো হাউ। বাট তুমি কোথায় মেন্টাল ব্যারিয়ারটা সেট হচ্ছে ভালো করে বোঝো, এটাকে ওপেন করতে লাগবে। মেন্টাল ব্যারিয়ারটা এখানে সেট হয়ে যাচ্ছে, তুমি নিজের গোল কি তোমার জন্য অন্য কেউ সেট করেছে? আজকে এখন যে শর্ট টার্ম গোলটা সেট করেছো নিজের জন্য, এটা অন্য কেউ এসে সেট করেছে? নিজেই সেট করলে, নিজেরই কোনো একটা টার্গেট, কোনো একটা ভিউ পয়েন্ট, নিজের কোনো একটা প্ল্যানিং থেকে নিজে সেট করলে কোনো একটা গোলকে, আর নিজেরই মনে হচ্ছে সেই গোলটা 100% অ্যাচিভেবল নয়, শর্ট টার্ম গোল, সেটাও 100% যদি না হয়, লং টার্মে কেমন করে সেটা অ্যাচিভড হবে? শর্ট টার্ম গোলে যদি এই ব্যাপারটা না থাকে যে শিওর শর্ট, লং টার্মে গেলে তো আরোই মোটিভেশন ড্রপ করতে শুরু করবে, কারণ লং টার্ম মানে একটা কনসিস্টেন্ট ব্যাপার আছে, এন্ড অনেক সেখানে স্ট্রাগল অবস্টাকলস অনেক বেশি থাকবে। শর্ট টার্মে যে মোটিভেশনের জোশ থাকে, লং টার্মে ড্রপ হতে শুরু করবে। শর্ট টার্মে যদি 100% ফিলিংটা পাওয়া না যায়, তাহলে লং টার্মে কেমন করে আসবে? যদি জিজ্ঞেস করা হয় যে কুতুব মিনার কবার তৈরি হয়েছিল, তাজমহল কবার তৈরি হয়েছিল, কি বলবে? তাজমহল কবার তৈরি হয়েছে? রাহিন, তাজমহল কবার তৈরি হয়েছে? একবার বাদে কোনো আনসার থাকলে বলবে, একবার বাদে কোনো আনসার থাকলে বলবে। ইকো পার্কে একটা ডেমো হয়েছে, আমি অরিজিনাল তাজমহলের কথা বলছি। কবার হয়েছে? একবার বাদে কারোর কোনো আনসার জানা আছে? দুবার হয়েছে, প্রথমে এখানে, তারপরে ওখানে। যে ভেবেছে সে যে কোনো জিনিসই আগে প্রথমে এখানে সেট হয়েছে, যে পুরো জিনিসটা কি করে হবে, কি করে হবে মানে 100% কি করে হবে, নট 90%, নট 99% ইভেন 100% কি করে এখানে সেট করব, যে জিনিসটাতে প্রচুর প্রবলেমস আসতে পারে জায়গাটাতে, আমি কেমন করে 100% এখানে সেট করব, যে 100%ই আমার রেডি মাথায়, আমার জাস্ট এক্সিকিউশনটা বাকি। সো এইটা হচ্ছে গোলস এর ব্যাপারে ক্ল্যারিটি, ইউ শুড বি ক্লিয়ার অ্যাবাউট 100%, যে আমি এটা সেট করেছি মানে 100% অ্যাচিভেবল। যতক্ষণ না মনকে এটা বোঝাবে যে 100% অ্যাচিভেবল, মন বিশ্বাসই করবে না ওটা। তুমি যখন বলবে 80% অ্যাচিভেবল, তোমার পারফরমেন্স নেমে আসবে 50%-এ, 40%-এ। সো প্রথমে তো এই ক্ল্যারিটিটা আনতে হবে, এটা বলে মনকে যে আমি যেটা সেট করছি নিজেরই সেট করা জিনিস, আমি 100% অ্যাচিভ করবই, আমি শুধু কি জানি না কি করে অ্যাচিভ করবো। তো তার জন্য কোনো এক্সপার্টের কাছে যাবো, যারা শেখাচ্ছে তাদের কাছে যাবো, এখন তো ফ্রি ম্যাটেরিয়াল আছে, অনেক কিছু আছে, কোনো সিনিয়রের কাছে যাবো, কোনো এক্সপার্টের কাছে যাবো, যেখানে যেতে হয় যাবো, সেইটা সেই রিলেটেড কোনো এক্সপার্টের কাছে। তো আগে তো মনকে এটা বোঝাতে হবে, মনই যদি পুরোপুরি বিশ্বাস করে উঠতে না পারে যে 100% হবে, তাহলে মন কি পুরো এফর্ট দেবে? অবভিয়াসলি ওখানে তুমি পিছিয়ে পড়ছো, ওখানটাতে তুমি পিছিয়ে পড়ছো, যে এফর্ট। তোমাকে প্রথমে এইটা খুব ইম্পর্টেন্ট, ক্ল্যারিটি অ্যাবাউট ইউর গোল, যে প্রথমে আমার চোখের সামনে যেন গোলটা 100% অ্যাচিভেবল এই সেন্সে পুরো যেন ক্লিয়ার থাকে, যে আমার গোল কি, ইমিডিয়েট গোল কি। দেন তোমার এইখানে স্টার্ট হবে রিপ্রোগ্রামিং। রিপ্রোগ্রামিং মানে এক্সপার্টদের কাছে যাওয়া, তাদের থেকে জানার চেষ্টা করা যে কিভাবে অ্যাচিভ করব সেই ফিল্ডের, সেটা যদি পড়া রিলেটেড হয়, এক্সাম রিলেটেড হয় তাহলে টিচারদের কাছে যাওয়া, সেটা যদি নন এক্সাম রিলেটেড কিছু হয় তাহলে সেই রিলেটেড ফিল্ডে যাওয়া। এই জিনিসটা হলে তখন রিপ্রোগ্রামিং এর পার্টটা স্টার্ট হবে। সো বিফোর ইউ স্টার্ট প্রিপেয়ারিং, তোমার কাছে দুটো জিনিস ক্লিয়ার থাকা দরকার। একটা হচ্ছে তোমার গোল এন্ড তার 100% ক্ল্যারিটি, যেটা আমার চাই তো চাই, আই ডোন্ট নো হাউ বাট চাই তো চাই, আই এগেন ডোন্ট নো হাউ বাট চাই তো চাই। ওকে, চাই মানে, চাই মানে, চাই মানে পুরো নেগোসিয়েশন আছে স্যার, এই কন্ডিশনটা হলে চাই, অন্যটা হলে চাই না। নেগোসিয়েশন করলে মানে শিওর মানে মিরাকেলটা হবে না, আসবে কি আসবে না কেউ জানে। চাই তো, চাই তো, সবাই মিলে একসাথে চাই তো চাই, আই ডোন্ট নো হাউ বাট চাই তো, ক্লিয়ার? এটা কিন্তু অ্যাচিভ করতে হবে, এটা নিজের মনকে গ্রুমিংটা করতে হবে। এই গ্রুমিংটা করার জন্যই সেশনটা, যাতে গ্রুমিং এরটা নিজের সেলফ করতে পারো। দেন তারপরে তোমার রিসোর্সেস যা কিছু আছে তাদেরকে নিয়ে নিজের, এটা হচ্ছে গ্রুমিং এর পার্ট, দিস ইজ দ্য গ্রুমিং পার্ট, যে চাই তো চাই। তার জন্য তোমার এই মাইন্ডসেটটা, এবার কাজ কেমন করে করে, যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো কিছুতে
পুরো মাইন্ডসেটটা কাজ কেমন করে করে সেটা দেখে নাও। মাইন্ডসেটের একটা জাস্ট রিফ্লেকশন। সো প্রথমে তোমার বিলিফ সিস্টেম স্ট্রং হবে। বিলিফ সিস্টেমটা কি এক্ষুনি বললে, যেটা সবাই বলে, একবার রিপিট করো। চাই তো চাই, বিলিফ সিস্টেম এটা। আমি প্রথমে বিলিফ সিস্টেম আমার স্ট্রং হলো, আমি চাই। দেন তোমার থটস আসবে। কি থটস? হোয়াট ইজ দিস থটস অ্যাবাউট? ইয়েস, এক্স্যাক্টলি। সবাই একটা হাততালি দিয়ে দেওয়ার জন্য। ইটস আ গুড পয়েন্ট, যে হাউ, ভেরি গুড, যে কি করে করতে হবে। চাই তো চাই, কি করে, তার রিলেটেড থটস আসা শুরু করবে। থটস মানে ব্রেনে শুরু করেছে, প্ল্যান করতে শুরু করেছে, আমি কি করে পাবো। আমার কাছে সব উপায়টা জানা নেই। তোমরা বেসিক্যালি কেন 95% আটকে গেছো জানো? বলো দেখি, কেন 95% পরে আর যেতে পারো নি? বিকজ ইট ডিডন্ট নো হাউ। আর ওই হাউটাকে তুমি ছেড়ে দিয়েছো অ্যাডজাস্ট না করে। তোমার শুধু হাউটা জানতে না, বাট নিজের চাওয়াটা নিয়ে কি কোনো এখনো ডাউট আছে? সেকেন্ড টাইম আরেকবার নিজের গোলটা দেখে বলো তো, যে চাই, ওখানে ডাউট আছে। চাই তো চাই, কিন্তু চাওয়াটাতে একটু জানি না পদ্ধতিটা, তাই একটু সমস্যা হচ্ছে, রাইট? তো এইখানটা হচ্ছে থটস আসা শুরু করবে। দেন তোমার অ্যাকশনস আসবে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল স্টেজ। যে এটা নেবে সেই মাপ করবে। এই অবধি চলে আসে, এইখানটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট স্টেপ। দিস ইজ দ্য হার্ডেস্ট। সে পড়তে বসো, যে কোনো অ্যাকশন নাও, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, লাইফের প্রিপারেশন নাও, জবের প্রিপারেশন নাও, এনি প্রিপারেশন নাও, বিলিফ সিস্টেম আসার পরে তাকে অ্যাকশনে এক্সিকিউট করা। দিস ইজ দ্য হার্ডেস্ট পাথ। অ্যাকশনের পরে তুমি রেজাল্ট পাবে। একবার রেজাল্ট যদি নেগেটিভ আসে, মানে অ্যাকশনসে যদি সেখানে ঝোল থেকে থাকে, তুমি তো গেলে। ওইখানে যে মোরাল ব্রেকডাউন হবে, আর উঠে দাঁড়ানো যাবে। তাই সবসময় বিলিফ সিস্টেমটাকে স্ট্রং বানাও। ফার্স্ট স্টেপ, যে আমি চাই তো চাই, সেই অনুযায়ী গোল সেট করো। দরকার হয় গোলকে স্টেপে ভাঙো, বাট চাই তো চাই এইটাতে স্ট্রিক্ট করার চেষ্টা করো। অ্যাকর্ডিংলি তোমার ব্রেনে থটস অটোমেটিক্যালি আসবে। থটস যদি নিজে থেকে স্যাটিসফাই না করতে পারো হাউটাকে, এক্সপার্টদের কাছে যাওয়া উচিত। অ্যাকশনে নিয়ে আসো, রেজাল্ট আসবে। প্রথম একবার দুবার ফেল ডেফিনেটলি আসবে, এমন নয় যে 100% সাকসেস আসবে, বাট হ্যাঁ, ফেলিওর থেকে তুমি আস্তে আস্তে এটা গ্রো করে যাবে। সেই এই সাইকেলটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, and experience comes from bad experiences. Success comes from experience, and experience comes from bad experience. ঠিক চেনা আছে? তো বিরাট কোহলি যদি বলা হয় লাইফের মোটো কি, কে বলবে বলো? অনেক ইন্টারভিউতে বিরাট কোহলি বলেছে। বিরাট কোহলি লাইফের একটাই মোটো, সেটা হচ্ছে টার্গেট দেওয়া থাকবে, আমি অ্যাচিভ করব। ও প্রথমে ফার্স্টে ব্যাট করা পছন্দই করে না, জানো, সবসময় চেজ করা পছন্দ করে। এখানে চেজের ইম্পর্টেন্সটা বোঝো, কেমন করে তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো। ধরো ওখানে একটা বাস্কেট রাখা আছে, ধরে নাও, আমার কাছে কাগজের বল আছে, 1 মিনিটে কটা বল ওখানে ফেলা যাবে সেরকম একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তুমি বলে 1 মিনিটে কটা বল ওখানে তুমি ফেলার টার্গেট নিতে চাও? 10টা তুমি, 30টা তুমি, 60 তুমি, যতটা হতে পারে বেশ তুমি। ধরো দেওয়া হয়ে যাচ্ছে 1 মিনিট টাইম, ওখানে বাস্কেট আছে, বলটা ছুঁড়ে ফেলতে হবে। ততক্ষণে তুমি তার মানে জানো না কতগুলো বল তুমি ফেলতে পারবে। যতটা পসিবল 1000 1 মিনিটে, ওকে, যতটা পসিবল হবে। সো বেসিক্যালি এই আনসারটা ভ্যারি করে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা ভালো করে শুনবে, যে তোমার যার সঙ্গে কম্পিটিটর আছে সে 1 মিনিটে 20টা বল ফেলেছে, সো ইওর টার্গেট নাও 1 মিনিটে 21টা, 40 কেন যেতে যাবে? তোমার টার্গেট, তোমার টার্গেট, তোমার টার্গেট, তোমার টার্গেট, তোমার টার্গেট, তোমার টার্গেট 15 কেন? হেরে যেতে চাস নাকি? 50, এতগুলো বেশি কেন ফেলতে চাস? আগের জন তো 20টাই মাত্র ফেলেছে। জিততে হলে কটা বল তোকে ফেলতে হবে 1 মিনিটে? 21টা তোমার টার্গেট। তো সবার টার্গেট সেট কেমন করে হয়ে গেল? কম্পিটিটর আছে। তো তার মানে জিনিসটা কি? তার মানে হচ্ছে তুমি যখন চেজ করতে শুরু করবে কোন একটা জিনিসকে, সো ইউ হ্যাভ টু প্রথমে স্টার্ট করা নয়, প্রথমে একটা কি ফিক্স করা, ডেডলাইন। নট টু স্টার্ট। আমরা কি করি পড়াশোনার সময়, কি করি, বই নিয়ে বসে বললাম, কোনো ডেডলাইন আছে সামনে যে কবের মধ্যে ওই পড়াটা শেষ করব? ইভেন একটা লাইন পড়তে কতক্ষণ টাইম নেওয়া উচিত এই রিলেটেড কোনো ডেডলাইনও আছে? বাট এমনি সময় আছে, এমনি সময় আছে যে একটা লাইন পড়বো তাতে কতক্ষণ টাইম নেওয়া উচিত? যে একটা লাইন পড়ে তার মানেটা বুঝবো, সেটাকে আমরা 1 মিনিট টাইম নেওয়া উচিত,
5 মিনিট নেওয়া উচিত, সেই ডেডলাইনটাও নেই। তো ফার্স্ট ইউ শুড সিলেক্ট দা ডেডলাইন, তারপরে কাজ শুরু করা, পড়া হোক যাই হোক, প্রিপারেশন হোক। ইভেন তুমি যখন এক্সারসাইজ সলভ করছো, এমসিকিউ সলভ করছো, তোমার আগের ডেডলাইন যে আমার টার্গেট এইটা, আমাকে এইটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এই ডেডলাইনের একটা ছোট্ট গল্প বলছি, রাহিন মাথায় ঢুকছে যা কিছু ডিসকাস করছি? হ্যাঁ স্যার। বেশ, গল্প শোন ডেডলাইনের রেসপেক্টে। ইউজুয়ালি আমি একটু এতদিনে বুঝে গেছি আমি একটু লেট কামার, যে টাইমটা থাকে তার থেকে 5-10 মিনিট লেট হয়। এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে এই হ্যাবিট আমার চলে আসছে। তো আমি যখন নিজেও ক্লাসে যেতাম, স্কুলে যেতাম, আমার ওই 10 থেকে 5 মিনিট লেট, ওর থেকে বেশি লেট হয় না। আমি সবসময় বুঝতে পারি যে আমি 5-10 মিনিট আগে বেরোলেই পারি, বাট সামহাও ক্লিক হয় না। ঠিক আছে, তো 5-10 মিনিট লেট সবসময়তেই হয়ে থাকে, স্টুডেন্টস লাইফ থেকে ব্যাপারটা চলে আসছে। তো আমি স্টুডেন্টস লাইফে কি করতাম, যাতে এবার 5-10 মিনিট লেট হলে তো স্যার বকবেন, স্যার হয়তো টাইমে স্টার্ট করছেন বা উনি চান যে আমি টাইমে চলে আসি। তো 5-10 মিনিট লেট হলে ব্যাপারটাকে যাতে না হয়, মিনিমামে লেটে আসা, যাতে 2-3 মিনিটের মধ্যে লেটে আসা যায়, ভালো করে ডেডলাইনের পয়েন্টটা শুনবে। সো আমার বাড়ি থেকে সেন্টারটা মেবি ধর 1 কিলোমিটার দূরে, আর ওই 1 কিলোমিটারের মধ্যে ভালো করে অত্যন্ত মাইনিউট পয়েন্ট ডিসকাস করতে চলেছি। আর ওই 1 কিলোমিটারের মধ্যে মেবি সে 50টা গাছ আছে পরপর, ঠিক আছে, 50টা গাছ পরপর, মানে বড় বড় গাছ রাখা আছে, যেগুলো বড় বড় নোটিসেবল গাছ, বড় ট্রি আর কি, 50টা মতন পোতা আছে, আমি দেখেছি। আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি আমি ফিল করতে পারছি যে আমার হাতে ম্যাক্সিমাম 5 মিনিট টাইম আছে এই 1 কিলোমিটার ওয়াক করে যাওয়ার জন্য, যদি অন টাইম পৌঁছতে হয় বা উইদিন টাইম রেঞ্জ পৌঁছতে হয়, আদারওয়াইজ আমি লেট হয়ে যাবেন, স্যার বকা দেবেন আমাকে। আমার হাতে 1 কিলোমিটারের টার্গেট কতক্ষণ? 5 মিনিট। ওই টার্গেটকে আমি কেমন করে ব্রেক করতাম শোনো। আর অ্যাকচুয়ালি 1 কিলোমিটার আমি 6 থেকে 7 মিনিটে হেঁটে পৌঁছতাম। কেমন করে টার্গেটটা ব্রেক করতে হয় সেটা শোনো। আমি ওই দুটো গাছের মাঝে ডিস্টেন্সটা রাফলি 100 মিটার মতন হতো বা 50 মিটার মতন হতো। আমি হাতে ঘড়ি থাকতো, নেক্সট 5 সেকেন্ডের মধ্যে আমাকে পরের গাছ অব্দি পৌঁছতে হবে, আর নেক্সট 5 সেকেন্ডে আমাকে তারপরের গাছ অব্দি পৌঁছতে হবে, আর নেক্সট 5 সেকেন্ডে আমাকে তারপরের গাছ অব্দি পৌঁছতে হবে। আমি এট এ টাইমে 1 কিলোমিটার 5 মিনিটে কভার করার কথা জীবনেও ভাবিনি যে 1 কিলোমিটারটা 5 মিনিটে কভার করতে হবে। সো পুরো টার্গেটটা সবসময় কি হয়ে যেত, যতটা ফাইনে ব্রেকডাউন করতে পারবে তত এফিসিয়েন্সি বাড়বে। যে আমি টার্গেটে নিতাম জাস্ট 5 সেকেন্ডের টার্গেট, কি 5 সেকেন্ডে এই গাছ থেকে পরের গাছটা, পরের গাছটা থেকে পরের গাছটা। এন্ড বিলিভ মি, এরকম করে করে যতবার লেট আমি বেরিয়েছি মোটামুটি উইদিন টাইম রেঞ্জে আমি ঢুকে যেতাম, এন্ড সেটাও বাই ওয়াকিং। 6 থেকে 7 মিনিটের মধ্যে 1 কিলোমিটার হাঁটা হয়ে যেত। অবভিয়াসলি স্পিডে হাঁটতাম, কিন্তু স্পিডটা আসতো কিভাবে, যদি একবারে লং টার্গেট নিতাম আসতো না, কিন্তু শর্ট টার্গেট নিলে চলে আসতো। সেই কারণে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে তোমাকে আগে ডেডলাইন ফিক্স করতে হবে, যেটা বিরাট কোহলির ফেভারিট। প্রথমে এম, যে টার্গেটটা সেট করো, কি চাও, একদম শর্ট টার্ম টার্গেট, ইমিডিয়েট টার্গেট, নেক্সট 5 মিনিটস টার্গেট। দেন অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এফিসিয়েন্সি বাড়াও, অ্যাক্ট করা শুরু করো, অটোমেটিক্যালি অ্যাচিভমেন্ট চলে আসবে। অ্যাচিভমেন্টের কথা চিন্তা করতে না করলেও চলবে, ওটা বাই প্রোডাক্টে তৈরি হবে। তুমি যদি এই দুটোকে শিওর করতে পারো, এইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে এই তিনটেকে নিয়ে অ্যাক্ট করাই না। আমাদের ফোকাস কোথায় থাকে, এইখানে। ফোকাসটা এখান থেকে শিফট করতে হবে কোথায়, এইখানে। এম করা, টার্গেট করা, আর ওই টার্গেটটাকে যদি ফুলফিল হয় সেই অনুযায়ী অ্যাক্ট করা, তাহলে ওভারঅল অ্যাচিভমেন্টটা আরামসে চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? এতদূর করছো, কিছু নতুন শিখতে পারছো মনে হচ্ছে, না টাইমটা এখন অব্দি ওয়েস্টেজ হয়েছে বলেই মনে হচ্ছে? শেখা যাচ্ছে কিছু নতুন, কিরকম করে মনটাকে সেট করতে হবে বোঝা যাচ্ছে। পুরো জিনিসটা এইটাই ফিল করা যাচ্ছে, যেটা পুরোপুরি সাইকোলজির উপর চলছে। পুরো জিনিসটা সাইকোলজির উপরেই চলছে, যত না যা কিছু আছে। বল, সেম কথাই বলা আছে। তাহলে কি রেজাল্টের উপর একদমই ফোকাস রাখবে না? ডেফিনেটলি রেজাল্টের উপর ফোকাস রাখবে। ভালো করে রেজাল্টের ব্যাপারটা বুঝে নাও যে কোথায় গিয়ে প্রবলেমটা হয়। ধর একটা অঙ্ক করছিস, অঙ্কের যদি তুই লাস্ট স্টেপের আগের স্টেপ অবধি ঠিক করে আসিস, তাহলে লাস্ট স্টেপ ভুল হবে কোনোদিন? কোনোদিনই হবে না। লাস্ট স্টেপের আগের স্টেপ অবধি তুই অঙ্কটা করেছিস আর লাস্ট একদম ক্লোজ টু লাস্ট স্টেপ চলে এসেছিস, অতদূর ঠিক আছে। সো অবভিয়াসলি লাস্ট স্টেপে কখনোই ভুলটা হবে না। ভুলটা তার আগেই কোথাও না কোথাও হয়ে গিয়ে থাকে, যেটা লাস্ট স্টেপ অবধি ক্যারি ফরওয়ার্ড হয়।
মোস্ট অফ দ্য কেসেস লাস্ট স্টেপে কোনো ভুল হয় না। সো লাস্ট স্টেপটা হচ্ছে অ্যাচিভমেন্ট বা রেজাল্ট, যেটাই আসছে না কেন ওটা একদম লাস্টে এসে আসছে। তো এইখানে ফোকাস করার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি ঠিকঠাক বেরোবে যদি এম আর অ্যাকশনটা ঠিকঠাক হয়ে থাকে। দেখবি এই শ্লোকটার উল্টো মানে অনেক সময় বার করা হয়, যে ফলের কথা চিন্তা করো না, মা ফলেষু কদাচন। এই শ্লোকটার গীতার শ্লোক এটা, এর উল্টো মানে বার চিন্তা করো না, কারণ তুমি যাই করো না কেন ফল তো যা হওয়ার আগে থাকতেই ডিসাইডেড। ভালো খাটলেও ফল ডিসাইডেড, খারাপ খাটলেও ফল ডিসাইডেড। তো ফলের কথা চিন্তা করো না, নিজের কাজ করে যাও। এইভাবে কোনোদিন কেউ মোটিভেটেড হতে পারবে যে ফলের কথা ভাবছি না, শুধু কাজ করে যাচ্ছি গাধার মতো? গাধারা করে থাকে। ফার্স্ট কোয়েশ্চেন আসবে করবো কেন তুই ফলের কথা না ভাবি। এটা এই কারণে বলা হয়েছে, কথাটা অ্যাকচুয়াল মিনিংটা বলছি, এই কারণে বলা হয়েছে ফলের কথা চিন্তা না করে কাজ করো। যদি কাজ ঠিকঠাক ঠিকঠাক আসবে, ওটার জন্য চিন্তা করে আলাদা করে টাইম ওয়েস্ট করছো কেন? লাস্ট স্টেপের আগের স্টেপ অবধি তোমার যদি ঠিকঠাক অ্যাকশনস নিয়ে থাকো, তাহলে এমনি অটোমেটিক্যালি লাস্ট স্টেপের রেজাল্ট ঠিকঠাকই আসতে চলেছে। ওর জন্য বিশেষ কিছু চিন্তা করে ওয়েস্ট করার দরকার নেই টাইম। টেনশন আগে যে তৈরি হচ্ছে দরকার নেই, ঠিকঠাক। ঠিক আছে, ক্লিয়ার? সো ফার্স্ট মেথডটা হচ্ছে স্টাডি SQ3R মেথড। SQ3R মেথড, এখন যে 3-4টে মেথড নিয়ে ডিসকাস করব, সবকটা মেথডই মোটামুটি ওয়ার্ল্ডের বিভিন্ন এডুকেশনালিস্ট অ্যান্ড সাইকোলজিস্টদের ডেভেলপ করা। এগুলো জাস্ট সেখান থেকে জট ডাউন করেছি, তার মিনিংটা তোমাদের কাছে এক্সপ্লেন করবো, যাতে তোমরা ডেলি বেসিসে নিজেদের পড়াশোনাতে, কলেজে উঠতে চলেছো, হায়ার ক্লাসে আসতে চলেছো, তো নিজেদের ডেলি বেসিসে পড়াশোনাতে যাতে জিনিসটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। সো SQ3R মেথডটা কি বলছে দেখো, সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট, রিভিউ। এই 5টা স্টেজে তোমার পড়াশোনা হওয়া উচিত। আগের দিন তুই জিজ্ঞেস করছিলি না যে স্যার রিভিশনটা কখন করবো, কতদিন বাদে? SQ3R মেথড কি বলছে দেখ, তোমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত এইটার, যে পুরো জিনিসটাতে পড়াতে ঢোকার আগে ওই চ্যাপ্টারটাতে ওভারভিউ কি দিয়েছে, কি নিয়ে ডিসকাস করতে চলেছে চ্যাপ্টারটা, সেইটা সম্পর্কে আগে সার্ভে করা একটা। যে মেবি তুমি যে চ্যাপ্টারটা পড়তে চলেছে, মেবি সেটা জিওগ্রাফির ধরো কোন একটা লোকেশন ওয়াইজ কিছু একটা চ্যাপ্টার, আর তুমি হয়তো ফিজিক্সের কোন একটা পার্টিকুলার টপিক গ্র্যাভিটেশন পড়তে চলেছো। সো গ্র্যাভিটেশনের সম্পর্কে একটা ওভারভিউ, যেটুকুই তোমার প্রি নলেজ আছে, যে কোনো কিছুরই একটা প্রি নলেজ যেটা আছে, সেটার সম্পর্কে তোমার মনের মধ্যে জিনিসটাকে গুছিয়ে নেওয়া। যে গ্র্যাভিটেশন বলতে আমি কি কি বুঝি, যে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে সবকিছু, এটা একটা বুঝি। আইজাক নিউটন ডিসকভার করেছিলেন, এটা একটা বুঝি। আর যা যা কিছু বুঝো অ্যাবাউট গ্র্যাভিটেশন, সো চ্যাপ্টারটা শুরু করার আগে সেই পুরো ব্যাপারটা মনের মধ্যে ফ্রেম করে নেওয়া। ফ্রেম করলে কি হয়, যা কিছু ডেটা আছে সবটা অর্গানাইজড হয়ে গেল। এরপরে যখন তুমি চ্যাপ্টারে ঢুকবে, অটোমেটিক তোমার ইন্টারেস্ট তৈরি হবে, কারণ তার আগে চ্যাপ্টার তোমার অর্গানাইজড হয়ে গেছে। প্রিলিমিনারিটা তোমার মনে অর্গানাইজড হয়ে গেছে, প্রিলিমিনারি পার্টটা। যেটা তোমরা যখন এখন যদি কলেজে যাবে, কলেজে যখন টপিক দেখবে, প্রথম টপিক, অনেক টপিকই লাগতে পারে অত্যন্ত বোরিং টপিক, মানে এই টপিকটা আছেই বা কেন এরকম মনে হতে পারে যে এতই বোরিং টপিক। কিন্তু অ্যাটলিস্ট সেই টপিকটা শুরু করার আগে সেই টপিকটা নিয়ে কি বলতে চলেছে সেই সম্পর্কে যদি একটা ওভারভিউ অ্যাটলিস্ট করে নিতে পারো, তখন দেখবে ওই টপিকের মধ্যে ঢুকতে ইন্টারেস্ট তৈরি হচ্ছে। সো এই ফার্স্ট স্টেপটা তোমাকে কি দেবে, যে হোয়াট ক্যান আই লার্ন ফ্রম দ্য টেক্সট, যা কিছু লেখা আছে কি পেতে পারি, জাস্ট একটা ওভারভিউ করে নেওয়া। অনেক সময় বইয়ের শুরুর দিকেও দেখবে লেখা থাকে, যে একটা ব্রিফ ডিসকাশন দেওয়া থাকে, যে এই টপিকটা থেকে তুমি এই কিছু জানতে পারবে, এরকম একটা দেওয়া থাকে। সো যে কোনো টপিকের জন্য ফার্স্ট তোমার করা উচিত যে একটা ওভারভিউ জেনারেট করে নাও। মনে তোমার প্রিভিয়াস নলেজ আছে, সমস্ত প্রিভিয়াস নলেজটাকে মাথার মধ্যে এক জায়গায় নিয়ে আসা। নেক্সট হচ্ছে তোমাকে কোয়েশ্চেন করা। ওই টপিকটাতে যেটুকু তোমার মাথায় এলো, তার বেসিসে তোমার মনে কি কি কোয়েশ্চেন জেনারেট হচ্ছে। ফর এক্সাম্পল, যদি এই পেনটাকে এরকম করেছিলাম, নিচে এলো, গ্র্যাভিটি এলো, তুমি দেখলে যে গ্র্যাভিটি হলো, ইয়েস অর নো? গ্র্যাভিটি হলো। সো গ্র্যাভিটি রেসপেক্টে ইমিডিয়েট কার কি মনে কি কোয়েশ্চেন জেনারেট হলো, কিছু ধরো জানো না। সো প্রথম কোয়েশ্চেন কি জেনারেট হতে পারে, এটা কি হচ্ছে, এটা কি নিচের দিকে কেন এলো, ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা কি যে কোনো অবজেক্টকে উপরে ছুলেই নিচে আসবে, সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে মনে, রাইট? সবাই কি একই স্পিডে নিচে আসবে, থার্ড কোয়েশ্চেন আসতে পারে। নিচের দিকে টানছে কে, কোন ফোর্সটা কাজ করছে, ফোর্থ কোয়েশ্চেন মনে আসতে পারে। সো কোয়েশ্চেন্স আগে মনের মধ্যে জেনারেট করা, আগেই পড়তে না শুরু করে দেওয়া, যেটা আমরা কি বই নিলাম, পড়তে বসে গেলাম। ওভারভিউ করার পরে একটা নিজের মনের মধ্যে কোয়েশ্চেন্স জেনারেট তৈরি করা উচিত, যে আমি এইটা থেকে কি বুঝছি,
এখান থেকে কি কি আর লার্নিংস হতে পারে। ওকে, রিড। এবারে চ্যাপ্টার স্টার্ট করে দাও, একদম ডিটেলস, একদম পুরোপুরি চ্যাপ্টার, যে আমার মনের মধ্যে কোয়েশ্চেন্স হয়ে একটা ডেলি আইডিয়া তৈরি হয়েছে। অ্যান্ড আমি এবার রিডও করা শুরু করেছি। অ্যান্ড রিডের পরে যে পয়েন্টটা, এইটা হচ্ছে রিসাইট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেনের আনসার। এটা হচ্ছে যখনই পড়াটা একবার ফার্স্ট টাইমের জন্য হয়ে গেল, সবটা তো মুখস্থ হবে না ফার্স্ট টাইমেই, একদিন বা দুদিন বা পুরো জিনিসটাকে যা কিছু তোমার মনে আছে পুরোটাকে রিকল করার চেষ্টা করা। রিকল করার জন্য জরুরি নয় যে তোমাকে একদম বই খুলেই রিকল করতে বসতে হবে। তুমি র্যান্ডামলি যে কোনো সিচুয়েশন, তুমি রাস্তায় যাচ্ছ, বাসে বসে আছো, টাইম পাস করছো, কি পড়েছিলে দুদিন আগে, রিকল করার চেষ্টা করো যে কি হচ্ছে। রিকল করার যখন চেষ্টা করবে তখন তোমার ব্রেনে কি হবে, একটা প্রেশার তৈরি হবে যে না কি পড়েছিলাম দুদিন বাদে। এরকম প্রবলেমে কি কি পড়েছো আমাকে বলো, যে আজকে পড়েছো কালকে কি মনে হচ্ছে ভুলে গেছো। 4 ঘন্টা পরে তো আগেই ভুলে 4 ঘন্টার মধ্যে তোমার কতক্ষণ লাগে ভুলতে, নাহলে ভুলে গেলে তোমার যা পড়লে যা এক্সাম দিচ্ছি সবটা এখন জিজ্ঞেস করলে পারবি তো, তাহলে এক্ষুনি পেপার নামিয়ে দিচ্ছি। পারবি পাক্কা? জিজ্ঞেস করবো নাকি একটা গাটার ম্যান কচ, জানো না? যা পড়েছো আমি জিজ্ঞেস, ভালো করে শোনো, বলছে যা কিছু পড়েছো সেইটা কতক্ষণ অবধি মনে থাকছে। সেটা তুমি জানো, তুমি কি করে পড়েছো। যা কিছু পড়েছো অবভিয়াসলি কিছু বেশিক্ষণ মনে থাকবে না, কিছুক্ষণ বাদে একটা ফল তৈরি হবে। একদমই। তোমার 4 ঘন্টা, তোমার কতক্ষণ মনে থাকছে? পরীক্ষা শেষ হলেই মাথা থেকে আউট হয়ে গেল, তোমার কতক্ষণ অবধি মনে থাকছে যা কিছু পড়ছো সেটা? 24 ঘন্টা আগে আউট। তোমার কতক্ষণ কনসেন্ট্রেশন থাকে একটা সাবজেক্টে? 2-2.5 ঘন্টা। তাহলে এখনো মনে আছে? সত্যি তো? 3-4 দিন, তারপরে এত করেও 2 ঘন্টা ম্যাক্সিমাম। তোমার একদিন থেকে যায়। রাহিন, তোমার কতক্ষণ মনে থাকে একটা পড়ার পরে? একদিন অবধি। এই একদিনের মধ্যে যার যতটুকু, এটাকে মনে করা কেমন করে বাড়াবে, যার যতটুকু সময় মনে থাকছে, কারো 4 ঘন্টা মনে থাকছে, কারো 2 ঘন্টা মনে থাকছে, কারোর একদিন মনে থাকছে, কারো 10 ঘন্টা মনে থাকছে, কারণ ইমিডিয়েটলি ভুলে যাচ্ছ। ওই ভুলে যাওয়ার আগেই রিকল করতে হবে, উইদাউট বুক রিকল করার চেষ্টা করতে হবে। যে বই নেই আমার কাছে, আমি জানি আমার কতক্ষণ মনে রাখার ক্যাপাবিলিটি, যে একটা টপিক পড়লাম আর আমি জানি ওটা 4 ঘন্টার মধ্যে আমি অটোমেটিক্যালি ভুলতে চলেছি। ওই 4 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে, জরুরি নয় সেই সময় বই থাকবে, এন্ড টাইমগুলো অত্যন্ত উইয়ার্ড টাইম হতে পারে। লাইক তুমি স্নান করছো, লাইক তুমি খাচ্ছো, লাইক তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং এ আসো, বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং এ আসো, এনি টাইম হতে পারে। ঠিক আছে, 5 মিনিট দ্বারা আমি একটু রিকল করে আসছি। 2 মিনিট, ঠিক আছে, একটু 2 মিনিট টাইম দে, আমি রিকল করে নিয়ে আসছি। এটা বলবি না, পরের বার যদি বলে দেখা গেছে ঠিক আছে আর 2 মিনিট দাঁড়িয়ে, পরের বার তোকে 2 মিনিটের মধ্যে আমি রিকল করে নেবো যে আজকে কি হয়েছিল সবটা। তো যেটাই করছো না কেন, যেটাই স্টাডি করছো, স্টাডিটা সেটা ডিগ্রি ওরিয়েন্টেড পড়াশোনার জন্য করো, নিজের সেলফ লার্নিং এর জন্য করো, নিজের ভুলে যাওয়ার ক্যাপাবিলিটি টাইম নিজের জানা আছে, একদিন ম্যাক্সিমাম হোল্ড করছে, 2-3 দিন, খুব ইন্টারেস্ট থাকলে 4 দিন, ওর মধ্যে রিকল করো। যে রিকল করবে, একটা টপিকে রিকল করে দেখো, মানে নিজেই ফিলিংটা পাবে ওই টপিকটা যেন আগের থেকে অনেক বেশি সময় ধরে মনে থাকছে, অ্যাজ ইফ যেন অনেকক্ষণ মনে থাকছে, অ্যাজ ইফ যেন 1 মাস ধরে মনে আছে পুরোটা। ওই ভুলে যাওয়ার টাইম স্প্যান্ডের মধ্যে একবার রিকল করে দেখো। যা কিছু পড়েছো কনসেন্ট্রেশনের সঙ্গে পড়েছো, ভালো করে পড়েছো, তখনকার মতন মনে হয়েছে দারুণ পড়েছি, এন্ড জানো 4 ঘন্টার মধ্যে ভুলে যেতে চলেছো। সেই 4 ঘন্টার মধ্যে একবার রিকল করো পুরো জিনিসটাকে, একদম টপিক বাই টপিক, ইমিডিয়েটলি মনে পড়বে, দেখবে অনেক দিন অবধি মনে থাকবে। তখন 7 দিন, 8 দিন, 10 দিন, যত বেশিবার করে প্র্যাকটিসটা করো তত বেশিবার মনে থাকবে। আর ফাইনাল স্টেজটা হচ্ছে রিভিউ করে নাও। এইটা হচ্ছে রিভিউটা, হচ্ছে মোটামুটি একটা 7 দিন বা 10 দিনের গ্যাপে গিয়ে তুমি পুরো টেক্সটটা আরেকবার দেখে নিলে, মানে তুমি ফার্স্টে পড়ে নিলে, পড়ার পর রিকল করে নিলে, যাতে রিকল করা মানে কি পুরোটা তোমার মনে বসে গেল এখন,
এবারে তুমি 1 মাস বাদে আবার যখন একটা টাইম পেলে, মেবি টিউশনসে স্যার বলেছেন কাউকে এক্সাম আছে, আর তখন তুমি রিভিউ করো। স্কুলে বলেছি ইউনিট টেস্ট আছে, রিভিউ করে নাও। এটা রিভিশন বলে থেকে সেটা সাধারণভাবে। কিন্তু মিসটা আমাদের কোথায় হয় বলবো, আমরা এইটা স্কিপ করি। আমরা এই স্টেপটাকে কি করি, কেউ করেছো এই স্টেপটাকে কখনো? হঠাৎ করে মনে পড়ে যায় করলে হবে না, ওটা ইন্টেনশনালি ইন্টারেস্ট নিয়ে মনে করতে হবে। মানে ওটা মনে পড়ে যায়, পড়লো তার উপর বসে আছে এরকম ভাবে হবে না। ওটা একদম মানে তোমাকে ওটার জন্য আলাদা করে সময় বার করে মনে করার চেষ্টা করতে হবে। আমি মনে করাটা এরকম নয় যে মানে আমি বই নিয়ে বসে আছি তখন মনে পড়বে। ফর এক্সাম্পল তুমি রাত্রে ঘুমোতে যাচ্ছ, তুমি ঘুমোতে যাওয়ার জাস্ট 2 মিনিট আগে মনে করো না যে কি পড়লাম এতক্ষণ ধরে। বাবার সাথে কথা বলি কেন মনে পড়ে, বল বাবার সাথে যখন কথা বলি তখন এসব মাথায় ঘুরে। বাবার সঙ্গে যখন কথা বলি বা বন্ধুদের সাথে যখন কথা বলি তখন এসব মাথায় ঘুরে। হ্যাঁ তো ঠিক আছে, সেটা তো ঠিক আছে, সেটা যাই কিছু পড়ছে না সেটা পড়ার সময় তো বাবা মায়ের সঙ্গে বলা কথা মাথায় ঘুরছে নাকি? যেমন বাবা মায়ের সঙ্গে কথা বলছে তখন যেমন বেশ কিছু পড়ার কথা মাথায় ঘুরছে, সেরকম পড়ার সময়তেও তো অন্য কথা অনেক মাথায় ঘুরছে, ওটা তো আসতেই থাকে। কিন্তু ওইটাকে রিকল বলছে না, রিকল বলছে তুমি ফোর্সফুলি তোমার ভুলে যাওয়ার টাইমের আগে তুমি একবার রিকল করছো, ফোর্সফুলি আলাদা করে টাইম বার করে। সেই টাইমটা আলাদা করে বই খাতা নিয়ে বসার টাইম না, যে কোনো টাইমে তুমি রিকল করছো। ডাইরেক্টলি এখানটা যখনই স্কিপ করবে তোমার ওই ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আমরা বলছি না কনসেন্ট্রেশন বসছে না, কনসেন্ট্রেশন আসছে না, এই কথাটা কার কার মনে হয় স্যার পড়ার সময় কনসেন্ট্রেশন ল্যাক করছে? বেসিক্যালি কনসেন্ট্রেশন ল্যাক করে না, বেসিক্যালি ওই ফিয়ারটা তৈরি হয়ে গেছে, কারণ তোমার মনে হয় এইখানে বোধহয় মনে পড়বে না। তুমি নিজেই জানো, নিজের কাছে যদি অনেস্ট থেকে দেখো যে তুমি যখন পড়ছো তুমি নিজে জানো কিনা যে না আমি যথেষ্ট কনসেন্ট্রেশন দিয়ে পড়ছি, ওই মোমেন্টের জন্য আমি যথেষ্ট অনেস্ট আছি নিজের সাথে, আমি চেষ্টা করছি নিজের পুরোটা দিয়ে পড়বার, কিন্তু স্টিল আমার একদিন বাদে আমি ভুলে যাচ্ছি। মানে এটা এত রিপিটেডলি হয়েছে যে মনের মধ্যে একটা ফিয়ার তৈরি হয়ে গেছে যে বোধহয় আমার কনসেন্ট্রেশনটা ঠিক পিক আপে উঠছে না, আমি বোধহয় কনসেন্ট্রেশন দিয়ে পড়ছি না, বা এরকম একটা ফিলিং তৈরি হয়ে যাচ্ছে। এই ফিলিংটাই হচ্ছে এই স্টেপটা ইমিডিয়েট রিকল হয়ে। যখন তুমি ইমিডিয়েটলি ওই দিনের মধ্যে অ্যাটলিস্ট একবার রিকল করে নাও, ওই দিনে তো ধরো সারাদিনে 2টো বা 3টে টপিক পড়লে বা 4টে টপিক পড়লে 4টে সাবজেক্ট থেকে, ওই 4টে সাবজেক্টকে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আধ ঘন্টা 2 ঘন্টা দাও এন্ড রিকল করে নাও। আর ওই 2 ঘন্টা দিতে গেলে ওই 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে তো দূরে থাকতে হবে তখন রাত্রেবেলাতে। সোশ্যাল মিডিয়াও হবে, রিকল হবে, একসাথে তো হবে না। একসাথে না দিতে পারো ব্রেকে দাও, যেরকম ভাবে সুবিধা সেরকম ভাবে দাও, কিন্তু হ্যাঁ দিতে হবে। এই স্টেপটা স্কিপ করলে কিন্তু, এই স্টেপটা হচ্ছে কি স্টেপ পুরো জিনিসটাতে, তুমি যখনই রিকল করবে তখনই তোমার এই জিনিসটা হবে। একটা টপিকে একদিন করে দেখো, দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এই জিনিসটাতে ইন্টারেস্ট আনার জন্য তার আগে এই 2টো স্টেপ ইম্পর্টেন্ট। যে যদি টপিকটা সম্পর্কে আইডিয়া থাকে, টপিকটা সম্পর্কে কি শিখতে চলেছো, দেখবে তোমরা যখন গুগল ফর্মটা ভর্তি করেছিলে একটা কোয়েশ্চেন ওখানে ছিল যে হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দ্য সেশন, ছিল কিনা? তুমি সেশনটা থেকে কি এক্সপেক্ট করতে চলেছো? সো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা তোমার নিজে করা উচিত ছিল, যেটা আমি তোমাকে গুগল ফর্মের থ্রু দিয়ে করেছি। ওই কোয়েশ্চেনটা অত্যন্ত মানে ইন্টেনশনালি রাখা হয়েছে, যাদের এই এক্সপেকটেশন নিয়ে ওই কোয়েশ্চেনটা কি নিজেকে করেছো, নাকি হ্যাঁ স্যার বলেছেন সেশন করে আছেন, সেশন করতে চলে এসেছি, কিছু শিখবো এই আশা, বাট এক্স্যাক্টলি কি শিখতে চলেছি এটা নিয়ে নিজেই অতটা ক্ল্যারিটি নেই। তাই ওই কোয়েশ্চেনটা বেসিক্যালি তোমাকে করার কথা, বাট আমি 100% শিওর ছিলাম কেউ নিজেকে করবে না, তাই অন বিহাফ অফ ইউ আমি কোয়েশ্চেনটা করেছিলাম তোমাদের সামনে। তুমি কি দেখেছি ভালো আনসার এসছে, এমন নয় যে কেউ ভুলভাল লিখেছো, ভালোই লিখেছো, টপিক ঠিকঠাক লিখেছো, বুঝেছি যে হ্যাঁ নিজে জানো অ্যাটলিস্ট যে কি এক্সপেক্ট করছো সেশনটা থেকে। কিন্তু ওইটা যখনই নিজের মনে প্রসেস করে নেবে অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে জিনিসটা সম্পর্কে, দেন ফলো করো এটা, দেন রিকল করো, আর এটা এক্সামের আগে রিভিউ করো। তোমার পড়া মানে মাল্টিপল টাইম বুস্টেড হবে, তুমি নিজেই বুঝতে পারবে মেমোরি পাওয়ারে যেমন একটা চেঞ্জ হচ্ছে, অনেক কিছু ফর্মুলা অনেক কিছু এটা এমনিতে মনে থাকতো না, মনে পড়ছে। দেখবে একটা টিচারকে যদি জিজ্ঞেস করো, কোনো একজন টিচারকে, এটা এভিডেন্স দিচ্ছি, কোনো একজন ধরো টিচারকে জিজ্ঞেস করো যে স্যার আপনি তো পড়েছেন, অনেক বছর আগে পড়েছেন, স্টিল আপনার কি সব পড়া মনে আছে না ভুলে গেছেন? টিচার তোমাকে দেখবে, তুমি টিচারের পড়ানো দেখেও বুঝতে পারবে যে এই টপিকের টিচার স্ট্রং, এই টপিকের টিচার উইক, একই সাবজেক্ট বাট টিচার এই টপিকে স্ট্রং, এই টপিকে উইক। যে টপিকে স্ট্রং সেই টপিকে কেন স্ট্রং সেটা 10 বার করে হয়তো অনেক বেশি বার করে পড়াচ্ছে সে,
তার এভরিডে রিকল হচ্ছে, এভরিডে সে বইয়ে কি পড়ে এসছে রিকল করছে, বোর্ডে লিখছে, স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। আর যে টপিকে উইক ওটা বোঝেনি বলে উইক, পড়েনি বলে উইক, রিকল হচ্ছে না বলে উইক হয়ে গেছে, যে এভরিডে রিকল হচ্ছে না। নিজেই পড়ানোর স্টাইলে বুঝে যাবে যে টিচার এই টপিকে স্ট্রং, এই টপিকে উইক। সো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল মেথড, SQ3R মনে থাকবে তো? সো এস ফর কি করবে প্রথমে, তারপরে কোয়েশ্চেন্স, তারপরে রিড পড়া শুরু করবে, তারপরে রহিন তার লাস্টে কি করবে? রাহিন রিভিউ। রিভিউ। তো পুরোটার মানে ঢোকা গেছে তো কিভাবে পড়ার টেকনিকটা শুরু হবে SQ3R এ? হ্যাঁ স্যার। সার্ভে করা, দেন কোয়েশ্চেন করা, দেন পড়া শুরু করা। সো আমরা বই নিয়ে প্রথমেই স্টার্ট করে দিই এই স্টেপে। এই 5টা স্টেপের মধ্যে আমরা কটা স্টেপ করে থাকি? 2টো, রিড, রিভিউ। এই দুটোতে আমরা আটকে থাকি। চ্যাপ্টার শুরু করার আগে কোনো ইন্টারেস্ট গ্রো করাই না নিজের মনে, আর চ্যাপ্টার পড়ার পরে ডাইরেক্ট রিভিশন করি এক্সামের আগে, মাঝে রিকলটাও স্কিপ হয়ে যায়, যেটার কারণে ম্যাক্সিমাম সময় এই প্রবলেমস গুলো ফেস করতে হয় যে পড়া মনে থাকছে না, মেমোরি পাওয়ার নেই। তখনই ব্রেনোলিয়া আসে, দিয়ে বলে ব্রেনোলিয়া খান, মেমোরি পাওয়ার বাড়ান। ফাইনম্যান টেকনিক, এটা আর একটা টেকনিক। SQ3R এর থেকেও অনেক জায়গাতে অনেক সিচুয়েশনে এই টেকনিকটা খুব এফেক্টিভ। এটা বলতে পারো এটা শর্টকাট, ঠিক আছে? শর্টকাট তো সবাই চায় একটু যে একটু শর্টে যদি কিছু হয় বলুন। এটা একটা শর্টকাট যে অতটা ডিটেলে না গিয়েও তুমি এক্সামের সময়, বিশেষ করে এই টেকনিকটা অ্যাপ্লিকেবল সুইটেবলি একদম এক্সামের 1 মাস আগে ধরো, এরকম একটা সিচুয়েশন যখন সবসময় অত সার্ভে করা বা কোয়েশ্চেন করা, ইন্টারেস্ট জেনারেট করা অত টাইম নেই, তখন একটা বুস্টেড আছে এমনিতেই যে না খুব তাড়াতাড়ি আমাকে যা কিছু করা শেষ করতে হবে, আমার সামনে কম্পিটিটিভ এক্সাম আছে, আমার 1 মাসের মধ্যে এক্সাম, আমার 2 মাসের মধ্যে এক্সাম। তো তখন এই ফাইনম্যান টেকনিকটা কাজে আসে। প্রথমে কি শিখতে চাও ইমিডিয়েটলি চুজ করে ফেলো, যে আজকে আমি গ্র্যাভিটেশন পড়তে চাই, আজকে আমি ইন্টিগ্রেশন পড়তে চাই, আজকে আমি বায়োলজির সেলটা পড়ে নিতে চাই, আজকে আমি কেমিস্ট্রিতে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়ে নিতে চাই, আজকে আমি ফিজিক্সে অন্য কোনো টপিক পড়ে নিতে চাই, আজকে আমি জিওগ্রাফিতে এই টপিকটা পড়ে নিতে চাই। সো খুব ফাস্ট যখন তুমি ফার্স্ট সিলেক্ট করলে তখন অটোমেটিক্যালি তোমার ব্রেনে খানিকটা প্রসেস হয়ে গেল, ওই টপিক সম্পর্কে কিছু জানি, বাকি যা জানি না সেগুলোকে আমাকে তাড়াতাড়ি করতে হবে। সো বেসিক্যালি টেকনিকটা অ্যাপ্লিকেবল কোন সময়ের জন্য? এক্সাম সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য। সো প্রথমে খুব তাড়াতাড়ি চুজ করে নাও আজকে কি টপিক শিখতে চলেছি। নেক্সট, এই টপিকটা যেই পড়া হয়ে গেল, বাবা মা ভাই বোন যাকে পারবে টেনে এনে বসাও আর বোঝাও, যাকে পারবে, না পারলে পাড়া থেকে ধরে আনো ছেলেপুলেদেরকে, যাকে পারবে বোঝাও, কেউ না থাকলে আয়নার সামনে দাঁড়িয়ে বোঝাও, বাট এক্সপ্লেন করো। যতক্ষণ না তুমি এক্সপ্লেন করছো তোমার পুরো মোটর সাইকেলটা কমপ্লিট হচ্ছে না। আমাদের বায়োলজিতে যে মোটর সাইকেলটা চলে, একটা ইনপুট ডিভাইস জাস্ট লাইক কম্পিউটার, একটা ইনপুট ডিভাইস আছে হুইচ আর দ্য সেন্সরি অর্গানস, একটা প্রসেসিং আছে যেটা আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, একটা আউটপুট ডিভাইস আছে। ওই আউটপুট ডিভাইসে যতক্ষণ না আসছে, আউটপুট ডিভাইসটা কি? কাউকে বলে বোঝানো, যে আমি যা বুঝেছি সেটা ঠিকঠাক প্রসেস হয়েছে কিনা। কখন বুঝবো? যদি ওইটা যা কিছু বুঝলাম কাউকে বোঝালাম। যখনই কাউকে কোনো টাইম পাবে, কোনো একটা টপিক পড়লে, বাড়িতে কাউকে একটু পেলে, আচ্ছা একটু 2 মিনিট এটা শুনে যাও তো, আমি কি বললাম বুঝতে পারলে কিনা বলো তো। ইজি ওয়েতে বাড়িতে যে ফ্যামিলি মেম্বাররা আছে, বাবা মা ভাই বোন, কেউ এসছে বাড়িতে, ঠিক আছে মিষ্টিটা দিলে, দিয়ে বলে একটু আমার এটা আমি কি বলছি একটু বুঝতে পারো কিনা দেখো তো। কেউ পালাবে না, একবার করে দেখো। যদি সে তোমার ওয়েল উইশার হয় পালাবে না, সে বলবে না ঠিক আছে বল আমি শুনে নিচ্ছি। সে বুঝতে পারুক বা না পারুক তোমার সঙ্গে কোঅপারেট করবে যদি সে তোমার ওয়েল উইশার হয়। ওয়েল উইশার না হলে পালিয়ে যাবে, সেটা হলো কথা। তুমি ওখানেই বুঝে যাবে যে সে তোমার ওয়েল উইশার কিনা। বুঝতে পেরেছো? এটা কি তোমার যদি কেউ ওয়েল উইশার হয় সে তোমাকে এনকারেজ করবে, সে এনকারেজ করবে। নিজের চারপাশের এরকম একটা কমপ্লেন সবারই আছে, আমার চারপাশের সারাউন্ডিংস মোটিভেটিং নয়, হ্যাঁ কি না? অত্যন্ত ডিপ্রেসিভ, বাবা মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া হয়, এই ঝামেলা হয়, তারা যাই বলে সেটাই শুনতে হয়, এরকম একটা নেগেটিভ ফিলিং বাড়ির মধ্যে তৈরি হয় কিনা? ওটা তৈরি হয়, তার পিছনে কেবলমাত্র এক পক্ষের দোষ নেই, খানিকটা আমাদেরও রেসপন্সিবিলিটি আছে। আমাদের এই রেসপন্সিবিলিটিটা যে আমরাও আমাদের তরফে যতটা যা কিছু করার দরকার সেটা সবটা করে উঠি না। আমাদের তরফে এইটা খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেটা করতে পারি, এটার অনেকগুলো বেনিফিট আছে।
ফার্স্ট বেনিফিট, তোমার সঙ্গে তোমার ফ্যামিলি মেম্বারের কানেকশন তৈরি হয়ে যাবে, তারা ক্লিয়ারলি দেখতে পাবে যে হ্যাঁ এফোর্ট দিচ্ছে। আর সেকেন্ড বেনিফিট তোমার পড়াশোনাতে যেটা হবে এটা যে তুমি যখন কাউকে এক্সপ্লেন করবে তোমার ব্রেনের মধ্যে জিনিসটা প্রপারলি প্রসেস হয়ে যাবে। থার্ড পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে রিটার্ন টু দ্য সোর্স মেটেরিয়াল ইফ ইউ গেট স্টাক। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা রিকলের মতনই, যেটা ওখানে রিকল বলা হয়েছিল এখানে সেটা বলা হচ্ছে যে যদি কোথাও কাউকে এক্সপ্লেন করতে গিয়ে কোথাও আটকে যায়, আবার তুমি দেখে নাও যে সোর্স মেটেরিয়ালটা কি বলছে, যেখানটা তুমি আটকে আছো একবার দেখে নাও, দিয়ে আবার রিকল করা শুরু করো। দরকার হয় হাতে বইটা নিয়েই তুমি কাউকে এক্সপ্লেন করা শুরু করো, কাউকে না পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই এক্সপ্লেন করা শুরু করো, কাউকে যদি না পাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই এক্সপ্লেন করা শুরু করো। আর নিজেকে এক্সপ্লেন করতে করতে তুমি বলো যে তুমি পারছো, ওকে, যে আমার এইখানটা আটকে গেছিল, একবার বইটা দেখে নাও, দেন আবার বলো আবার আটকে গেছিল, এরকম করে করো। ক্লিয়ার? ফোর্থ পয়েন্টটা বলছে যদি সিম্পলিফাই ইউর এক্সপ্লেনেশনস এন্ড ক্রিয়েট অ্যানালজিস, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাই তোমাকে বেসিক্যালি এন্টারটেনমেন্ট তৈরি করবে, এটা হচ্ছে ফান জেনারেটিং এরিয়া, যেখানে তোমার পড়াশোনাটা এন্টারটেনিং হবে। যখন তুমি একটা জিনিস বুঝে গেলে তখনই যদি সেইটার সঙ্গে রিয়েল লাইফের কোনো অ্যানালজি খুঁজে নিতে পারো, যে হ্যাঁ আমি এটা বুঝে গেলাম, আমার এর এক্সপ্রেশনসটা হয়ে গেল, আমি এর রিয়েল লাইফের কিছু একটা জায়গা আমি খুঁজে পেলাম যে এই জিনিসটা তো হ্যাঁ রিয়েল লাইফেও হয়। ফর এক্সাম্পল ধরো কেমিস্ট্রি রেসপেক্টে বলছি, এটা রিয়েল লাইফে হয় কিনা বলবে, ধরো এ আর বি এর মধ্যে একটা বন্ড ছিল, এন্ড দেখা গেল সি এসেছে আর সি এর বি কে বেশি ভালো লাগে, রিয়েল লাইফে হয় কিনা? কি হয় কিনা? যার যাকে বেশি ভালো লাগে সেখানে শিফটিং হয়ে যায়। সি এর কাছে কি ছিল? বাইক ছিল, এর বি এর কাছে ছিল না, যেন সি বি চলে গেছে সি এর সাথে বাইকের পিছনে চেপে। ক্লিয়ার? তো এটা রিয়েল লাইফের যে কোনো অ্যানালজি, সেটা ফান হতে পারে, সেটা মানে বন্ধুদের রিলেটেড হতে পারে, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, সেটা অন্য যে কোনো সিচুয়েশন রিলেটেড হতে পারে, বাট রিয়েল লাইফে খুঁজলে অনেক রকমের এরকম অ্যানালজি পাবে, যে অ্যানালজিটা তুমি আরামসে ড্র করতে পারো যাতে তোমার পড়াশোনাতে একটি এন্টারটেনমেন্ট হবে। ফর এক্সাম্পল ধরো গ্র্যাভিটেশন পড়ছো, ঠিক আছে, গ্র্যাভিটেশন পড়ছো বা এনি টপিক, তুমি একটা টপিক বলো, যে টপিকটা বলছো, অনেকবার গ্র্যাভিটেশন বলছি, কাইনেমেটিক্স তো বড় টপিক হয়ে গেল, বাচ্চারা বুঝবে না, ছোট টপিক বলো। এসএইচএম পড়ছে, সিম্পল। তো সরিষার সঙ্গে যেটা দিওয়ানাপন আছে আমি জানি সেটা। তো ধরো সলিড স্টেট পড়ছে, কোন একটা চ্যাপ্টার পড়ছে, তুই একটা টপিক বল, বাচ্চাদের একটা টপিক বল, তোর পছন্দের টপিক। ইলেকট্রিসিটি, তোর একটা টপিক বল, যে টপিকটা, যে কোনো একটা টপিক যেটা নিয়ে একটু ফান কেমন করে জেনারেট করা যেতে পারে ডিসকাস করবো। বল বল। প্রজেক্টাইল, অনেক এক্সাম্পলস আছে ভর্তি, তুই এটা বল তোর টপিক। লাইট, বেশ। রাহিন তোর একটা টপিক বল, পছন্দের টপিক বল। বন্ডিং, কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং এর এক্সাম্পল তো দিয়ে দিয়েছে রাহিন, দেখতেই পাচ্ছ যে যার যার সাথে বন্ধুত্ব ভালো সে অন্যজনের সাথে অন্যজনকে ছেড়ে দেবে, চুজ করে নেবে একজনকে। সো যখনই তুমি রিয়েল লাইফের সঙ্গে অ্যানালজি খুঁজে পাবে তখনই তুমি বুঝতে পারবে যে ফর এক্সাম্পল দেখ তোর এই কোর্সটার সাথে এতটাই কানেকশনস ভালো, লাইক বন্ডিং ভালো, সেটা কেমিক্যাল বন্ডিং না অন্য বন্ডিং, যে তুই অফলাইনে আসতে পারিস, শরীর খারাপ স্টিল অনলাইনে অ্যাটেন্ড করছিস, রাইট? ইয়েস অর রং? হ্যাঁ স্যার। তো যখনই তুই এই জিনিসটা ফিল করবি যে আমি কোথাও না কোথাও বন্ডেড ফিল করছি আর সেই কারণে আমি অ্যাটেন্ড করছি, সো তখনই তোর এই রিয়েল লাইফ অ্যানালজিটা তোকে হেল্প করবে জিনিস টপিকটাকে মনে রাখতে। যখন তুই লাইট নিয়ে পড়বি, সো লাইট একটা ইনভিজিবল, ধর কি বলবো, একটা ইনভিজিবল এনার্জির মতন, যেটা দেখতে পাওয়া যায় না বাট ফিল করতে পারা যায়। তো এর সঙ্গে অনেক রিয়েল লাইফ অ্যানালজিকে তুই ড্র করতে পারবি, যেগুলো তোকে মনে রাখতে হেল্প করবে, তোকে সাবজেক্টের প্রতি একটু ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করবে। সবসময় নয় যে লাইট মানে আমি রিফ্লেকশন আর রিফ্রাকশন ছাড়া কিছু বুঝি না। সো লাইট একটা ইনভিজিবল এনার্জি, সো ইনভিজিবল এনার্জির সঙ্গে আর কি কি কানেকশনস পাওয়া যেতে পারে রিয়েল লাইফে, ওইটা খুঁজে বার করাটাই হচ্ছে ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের জায়গা, যেটা তোমাকে রিয়েল লাইফ অ্যানালজিটাই তোমাকে হেল্প করবে জিনিসটার প্রতি কনসেন্ট্রেশন রাখতে। সো দিস ইজ ইউর, এটা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে এক্সাম হ্যান্ডেল করার সুবিধার জন্য। এই টপিকটা, এই প্যাটার্নটা সারা বছরে রেকমেন্ডেড নয়, সারা বছরের জন্য SQ3 এর মেথডটা আছে, বাট এটা এক্সামের 1-2 মাস আগে দিস ইজ আ ভেরি গুড মেথড। টপিক চুজ করে নাও,
পড়ো, কাউকে এক্সপ্লেন করো, কেউ না থাকলে নিজেকেই এক্সপ্লেন করো আয়নার সামনে দাঁড়িয়ে, যেখানটা আটকে যাচ্ছে ইমিডিয়েটলি বইটা দেখে নাও যে হ্যাঁ এখানটা আটকে গেল, অ্যান্ড দেন ফাইনালি সেটার সঙ্গে রিয়েল লাইফের কোনো মিনিং পাওয়া যায় কিনা, যে কোন একটা রিয়েল লাইফ ঘটনার সঙ্গে এটাকে রিলেট করে দিতে পারে কিনা, যাতে জিনিসটা মনে থাকতে সুবিধা হয়, সেরকম করো। এটা কুইক, তোমাকে একটা কুইক মেথড দেবে। প্রত্যেক 2 মাস পরে এক্সাম থাকে। হ্যাঁ, তো ভালো তো। তো শুধু এটাই জানি এক্সকিউজ এক্সামের হচ্ছে ধর তোর এক্সামের প্ল্যান অনুযায়ী স্টার্ট হচ্ছে তোর এক্সাম জুন থেকে, ফার্স্ট টার্ম স্টার্ট হচ্ছে জুন থেকে, সো মার্চ এপ্রিল মে 3 মাস ধরে SQ3R লাগাবে। মার্চ এপ্রিল মে করে এপ্রিল থেকে স্টার্ট। হ্যাঁ, তো এপ্রিল মে জুনে এক্সাম। তো এপ্রিল আর মেতে স্টার্ট কাজে লাগাবে, মে এর মিডল থেকে জুনের মিডল যখন এক্সাম হবে তখন পর্যন্ত এই মেথডে পড়বে। SQ3R মেথডটা SQ3R মেথডটাতে এমন কি আছে যেটা এখানে নেই? শুধু সার্ভে আর কোয়েশ্চেন, সেটা করতে কতক্ষণ লাগছে এক্সট্রা? তুই এটাকে দুটো মেথড আলাদা করে দেখছিস কেন? প্রসেসটা বুঝে নে কি করতে হচ্ছে। এমন তো না যখন তোর কথা শুনে কি মনে হচ্ছে বলছিস শোন, যে এপ্রিল মাসে আচ্ছা এপ্রিল মাসে SQ3R মেথডে পড়তে হবে, SQ3R মেথডে আমি সারা এপ্রিল মাসটা পড়লাম, আচ্ছা মে মাস এসে গেছে, SQ3R মেথডটা অ্যাপ্লিকেবল নয়, এখন আমাকে কি না ফাইনম্যান মেথডে পড়তে হবে, এরকম তো না প্রসেসটা না। প্রসেসটা হচ্ছে যখন যেটা সুইটেবল তখন সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। SQ3R মেথডে এক্সট্রা কোন স্টেপটা আছে? শুধু সার্ভে করা আর কোয়েশ্চেন করাটা, যাতে ইন্টারেস্টটা গ্রো হয়। এবার ওইটার জন্য তোমাদের একটা শর্টকাট আছে, হ্যাঁ রিভিউটাও আছে। রিভিউটাও তো এখানে তুমি যখন এই যে গেট স্টাক হয়ে যাচ্ছে তখন তুমি রিভিউ করছো তো, বই হেল্প নিচ্ছ তো, ওখানে একটু ডিটেলে আছে, এখানে একটু শর্টকাট আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, যখনই তুমি একটু ডিটেলে পড়ছো একটা টপিককে তখনই তুমি একটু ডিটেল ভাবে পড়ো, যখনই কুইক পড়ছো তখন সেই জিনিসটা কিভাবে পড়ে নাও, ঠিক আছে? একটা চ্যাপ্টার যখন ফার্স্ট রেকমেন্ডেড হচ্ছে, একটা চ্যাপ্টার যখন ফার্স্ট টাইম পড়ছো ইউ শুড অ্যাপ্লাই দ্য SQ3R মেথড। ওই চ্যাপ্টারটাকে যখন রিভিশন করছো এক্সামের আগে ইউ শুড অ্যাপ্লাই দিস। রিভিশনের সময় ফার্স্ট চলো এই মেথডটাতে, এন্ড যখন ফার্স্ট টাইম পড়ছো তখন SQ3R মেথড, এটা হচ্ছে রেকমেন্ডেড। সো এটাতে কি হচ্ছে, তোমার মাইন্ড ম্যাপিংটা কেমন করে হয়ে যাচ্ছে একবার এটা গোথ্রু করে দিই। তোমার এই পুরো প্রসেসটার মাইন্ড ম্যাপিং এ যে জিনিসটা জেনারেট হয় সেটা হচ্ছে প্রথমে তোমার একটা প্ল্যানিং তৈরি হয়ে যায় মনের মধ্যে, অটোমেটিক্যালি হাউটা অ্যাড্রেস হতে থাকে, প্ল্যানিং হয়, প্ল্যানিং অনুযায়ী তোমার একটা ক্রিয়েটিভিটি জেনারেট হয় যে আমি কেমন করে পুরো জিনিসটাকে সেট করব। অ্যাকর্ডিংলি তোমার প্রোডাক্টিভিটি বাড়তে থাকে, অ্যাকর্ডিংলি তোমার অ্যানালিসিস স্কিল বাড়তে থাকে, পুরো জিনিসটাকে তুমি অ্যানালিসিস করে করতে পারো। বেসিক্যালি এই দুটো মেথডের মেন পারপাস হচ্ছে তোমার মনের মধ্যে পুরো টপিকটাকে গুছিয়ে নেওয়া। বলো, এই দুটো মেথডটা SQ3R মেথড এন্ড ফাইনম্যান মেথড, এই দুটো মেথডের তোমার মেন পারপাস হচ্ছে চ্যাপ্টারটা পড়লে, যাই কিছু পড়লে, টপিক পড়াশোনা করলে, সেটা ডিগ্রি ওরিয়েন্টেড পড়াশোনা হোক, নিজের প্রফেশনাল লাইফের জন্য অন্য কোনো পড়াশোনা হোক। এসো এসো, শেষ হতে চললো তো সেশন, বস বস। ভালো টাইপে ঢুকেছিস, আমাদের একটা মেথড এখনো বাকি ছিল। দেখো, সো এই দুটো মেথডের যেটা মেন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এইটা, যে তোমার যে কারণেই তুমি করো না কেন পুরো জিনিসটা যাতে মাথার মধ্যে গোছানো হয়ে যায়, এটাই হচ্ছে SQ3R এর টার্গেট। অ্যাট দ্য সেম টাইম তোমার ফাইনম্যান মেথডের টার্গেট, যে পুরো জিনিসটা যেন গ্রিপে চলে আসে তোমার মনের মধ্যে, যেন পুরো টপিকটা সম্পর্কে, দেখবে অনেক বইতেও এটা করে দেওয়া থাকে। আজকাল যত কোয়েশ্চেন ব্যাংক বেরিয়েছে, একটা মাইন্ড ম্যাপ বলে অনেক ব্রাঞ্চেস বার করেছে, বলে একটা করে দেওয়া থাকে টপিকটাকে নিয়ে, ওই যে সেম জিনিসটা নিজে থেকে করে। এখন তো কোয়েশ্চেন ব্যাংক গুলোও করে দিচ্ছে, তোমরা এতটাই অলস হয়ে পড়েছো যে কোয়েশ্চেন ব্যাংক গুলো তোমাদের হয়ে, সেই যেটা জিনিসটাই হচ্ছে করতে পারলে ভালো। কোয়েশ্চেন ব্যাংক তুমি দেখে নাও পুরো টপিকটা কেমন করে ব্রাঞ্চেস হচ্ছে, ওখানেই আসি ব্রাঞ্চিং এর ব্যাপারটা, যেটা এক্স্যাক্টলি কোয়েশ্চেন ব্যাংকটা করে দিয়েছে, যে একটা আইডিয়া সাব আইডিয়া একটা থেকে কত রকমের ব্রাঞ্চেস তৈরি হচ্ছে। এই পুরোটা যদি একবারে ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার পুরো জিনিসটা গ্রিপে চলে আসবে। বেসিক্যালি পুরো জিনিসটা গ্রিপে আসলে ওখান থেকে তোমার কনফিডেন্স বুস্ট হবে। কনফিডেন্স কিন্তু এখন অব্দি বুস্ট হবে না, এই জিনিসটা যেই গ্রিপে আসবে তুমি এই মাইন্ড ম্যাপিংটা করতে পারবে, তখন তোমার ফার্স্ট টাইমের জন্য মনে হবে না আমি টপিকটাতে কনফিডেন্ট পাচ্ছি, আমার মনে হচ্ছে এই টপিক থেকে যা কোয়েশ্চেন আসুক না কেন আমি অ্যাটেন্ড করতে পারবো। এবার এই এতদূর অব্দি পড়ার পরে কার কার একটু হেক্টিক লাগছে বলো, যে মনে হচ্ছে না স্যার একটু কমপ্লিকেটেড প্রসেস গুলো, একটা ইজি প্রসেস আছে, এখন অব্দি মনে হচ্ছে একটু হেক্টিক লাগছে, যে স্যার একটু কমপ্লিকেটেড SQ3R প্রসেস বলো বা ফাইনম্যানটা তো আমার নিজের খুব ভালো লাগে, SQ3Rটা আমার নিজের একটু হেক্টিক লাগে, সবসময় অত মাথায় থাকে না যে এইভাবে পড়বো।
বলো তোমার কি বক্তব্য? তোমার আহির বল কিছু, কি মনে হচ্ছে কোন মেথডটা ভালো লাগলো এটা বল অ্যাটলিস্ট। এসকিউসিয়াটা বেটার লেগেছে তোমার, কোন মেথডটা ভালো লেগেছে? এসকিউসিয়া তোমার, এসকিউসিয়া ভালো লেগেছে তোমার, শর্ট টার্ম লং টার্ম বলতে তোমার কোনটা ভালো লেগেছে? ভালো লেগেছে কোনটা? ফাইনম্যানটা ভালো লেগেছে, ওকে। তোমার তোমার কোনটা ভালো লেগেছে? এসকিউসিয়া মেথড তোমার, এসকিউসিয়া তোমার, ফাইনম্যান বেটার, দিন চলে যাবে বেশ। ঠিক ঠিক, তোমার ফাইনম্যান মেথড ভালো লেগেছে। রাহিন তোর কোন মেথড ভালো লেগেছে, SQ3 আর না ফাইনম্যান, কোন মেথড? SQ3R। SQ3R, বেশ। তাহলে SQ3R এক্সপেক্ট করবো সবাই নিজের নিজের ক্লাসে এবারে কটা লাগে অ্যাপ্লাই করছো, ভালো লাগলে হবে না, অ্যাপ্লাই করতে হবে এবার, ঠিক আছে? যে কেমন করে অ্যাপ্লাই করতে হবে তো বুঝিয়ে দিলাম। টপিক শুরু করার আগে সার্ভে করো, কোয়েশ্চেন করো, দেন আর যাদের ফাইনম্যান ভালো লেগেছে তারা তো শর্টকাটের মাস্টার, তো শর্টকাট করে যে টাইমটা সেভ করছো সেই টাইমটা যেন বুদ্ধি করে অন্য জায়গায় খরচ করো, ঠিক আছে? তাদের জন্য এটা বলা রইল। যারা ফাইনম্যানের ফ্যান, ফাইনম্যান মেথডের, তারা যেন যেটুকু সেভ করলে টাইম, ওই টাইমটা যেন বুদ্ধি করে অন্য জায়গায় খরচ করো, ঠিক আছে? এবার সাবজেক্ট কাপলিং মেথড, এটা খুব সাবজেক্ট কাপলিং মেথড, সো এটা খুব একটা এফেক্টিভ মেথড পড়াগুলোকে ইমিডিয়েট তোলার জন্য। সেটা হচ্ছে রিলেটেড সাবজেক্ট এক টাইমে পড়া, সেম টাইমে পড়া। সো কাপল সাবজেক্টস, যারা সাবজেক্টস এর মধ্যে কাপলিং এর ব্যাপার আছে, যারা কাপল সাবজেক্টস আছে, যারা রিলেটেড সাবজেক্ট, লাইক কেমিস্ট্রি গোজ উইথ বায়োলজি মোস্ট রাদার দ্যান গোয়িং উইথ ফিজিক্স, ঠিক আছে? সো ম্যাথ ফিজিক্স দে আর কাপলড সাবজেক্ট, একই টাইপের সাবজেক্টের পড়ার ধরন, কাপলড মানে তাদেরকে অ্যাপ্রোচ করার ধরনটা একই টাইপের, অ্যানালাইটিক্যাল স্কিল লাগে ওখানে অনেক বেশি ম্যাথ ফিজিক্স করতে গেলে। কেমিস্ট্রি বায়োলজিতে কনসেপ্ট লাগে, অ্যানালিসিসের প্রয়োজন হয় তা নয়, কিন্তু হ্যাঁ কনসেপচুয়ালি জিনিসটাকে একটু একটু কনসেপচুয়াল, খানিকটা মেমোরি বেসড, এই একটা মিক্সচার থাকে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই দুটো সাবজেক্টের জন্য। জিওগ্রাফি, হিস্ট্রি আর কাপল সাবজেক্ট, একই টাইপের, তাদের মধ্যে একটা রিলেশন আছে, আর দুটোই বিভিন্ন লোকেশনসের বিভিন্ন জিনিসের কথা বলে। সেরকম ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেগুলো আছে ওগুলো দে আর কাপলড সাবজেক্ট। সো অ্যাট এ টাইমে তোমার প্ল্যানিংটা এরকম হওয়া উচিত, একটা 4 আওয়ার্স এর স্লটে, একটা 4 আওয়ার্স এর স্লটে ইউ শুড গো ফর 2 কাপল সাবজেক্টস, এইটা তোমার প্ল্যানিং হওয়া উচিত কাপল সাবজেক্টসের। যদি তোমার কাছে 4 ঘন্টা থাকে, 2 ঘন্টা ম্যাথস, 2 ঘন্টা ফিজিক্স পরপর, তোমার কাছে যদি 4 ঘন্টা থাকে, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা বায়োলজি পরপর, অথবা বায়োলজি কেমিস্ট্রি যেরকম তুমি সিকোয়েন্স চাও। তোমার যদি 4 ঘন্টা থাকে, 2 ঘন্টা হিস্ট্রি, 2 ঘন্টা জিওগ্রাফি। সো কাপল সাবজেক্টকে একসাথে পড়লে তখন অনেকটা বেনিফিট পাওয়া যায়, কারণ ব্রেন সেইভাবে প্রসেসড হয়ে আছে। তখন ব্রেনকে 2 ঘন্টা ধরে ট্রেনিং দিয়েছো ম্যাথস করার জন্য, সো ম্যাথস করে করে ব্রেন মোটামুটি ট্রেন্ড যে কেমন করে এখন অ্যাপ্রোচ করতে হবে। তারপরে যদি তাকে বলো ভাই কালকে পরীক্ষা আছে, ইতিহাস পড়তে হবে, মেমোরাইজেশন কর, ব্রেন বলে পাগলা নাকি, এতক্ষণ ধরে ট্রেনিং দিলি ম্যাথস কর আর এখন বলছে ইতিহাস করার জন্য মেমোরাইজ করো। সিমিলার কিছু দিয়ে তাহলে আমি তাড়াতাড়ি করবো, সিমিলারটা হচ্ছে ফিজিক্স। তাও সিমিলারটা অনেকক্ষণ ধরে করে এটা টায়ার্ডনেস, ওই জন্য তো সাবজেক্টটা চেঞ্জ হলো। তো তুমি 4 ঘন্টায় ম্যাথস থরি না করছো, ম্যাথসের অঙ্ক করছি, ফিজিক্সের তো অঙ্ক করতে শুরু ফিজিক্স আর ফিজিক্সের অঙ্ক করো, ফিজিক্সটা পড়ো, ওটা তো নিজের ভ্যারিয়েশন, ওটুকু তো কারোর টায়ার্ডনেস আসবে, কারোর আসবে না। কিন্তু যখনই তোমার ট্রেনিংটা একই রকম হয়েছে, তুমি ফিজিক্সের অঙ্ক করো না, ফিজিক্সের কনসেপচুয়াল জিনিস পড়ো। এবং সেই কারণে তো কোনো সাবজেক্টকে 2 ঘন্টার বেশি টানাটাও রেকমেন্ডেড নয়। ওই ফিজিক্যাল টায়ার্ডনেসটা আসে কারণ তুমি ম্যাথসটাকেই হয়তো 2.5 ঘন্টা টেনে দিয়েছো, তারপরে দেখছো আর ফিজিক্স কি অন্য কোনো কিছুরই ইচ্ছা নেই। সো ম্যাথসটাকে যদি 2 ঘন্টা টানছো, তো তুমি তারপরে ফিজিক্সটাকেও 2 ঘন্টা টানো। এই জন্য লিমিট দিতে হবে, ব্রেকটা দিতে হবে। আসছি লাস্টের স্লাইডটাতেই ব্রেকের ব্যাপারটা আছে, যে কেমন করে তোমাকে ব্রেকটাও অ্যাসাইন করতে হবে। সো এইখানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে একটা 4 আওয়ার্স এর স্লটে কাপল সাবজেক্টকে নিয়ে সবসময় বসতে হবে। তাকে নিয়ে কাপল সাবজেক্টসকে নিয়ে, কাপল সাবজেক্টস কারা কারা? ল্যাঙ্গুয়েজের সাবজেক্টস গুলো কাপল সাবজেক্টস, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যার যেরকম থাকবে। ফিজিক্স ম্যাথস কাপল সাবজেক্টস, কেমিস্ট্রি বায়োলজি কাপল সাবজেক্টস, হিস্ট্রি জিওগ্রাফি কাপল সাবজেক্টস। সেই সাবজেক্টগুলোকে একই সাথে পড়ার চেষ্টা করতে হবে।
তোমার কাছে ধরো সকালবেলা কোনোদিন রবিবার দিনকে সকালবেলা 4 ঘন্টা আছে, কোনো টিউশনস নেই, ওই 4 ঘন্টায় তুমি যদি প্ল্যান করো 2 ঘন্টা হিস্ট্রি পড়বে, পরের 2 ঘন্টা তুমি কখনোই প্ল্যান করা উচিত নয় তুমি পরের 2 ঘন্টায় ম্যাথস করবে। তোমার পরের 2 ঘন্টার প্ল্যানিং হওয়া উচিত হিস্ট্রি পড়া, জিওগ্রাফি পড়াতে, কারণ ব্রেন সে অ্যাকর্ডিংলি প্রসেসড হয়ে আছে 2 ঘন্টা ধরে। 4 ঘন্টা পরে গিয়ে তুমি শিফট করো পুরোপুরি, হ্যাঁ হিস্ট্রি জিওগ্রাফির পার্টটা মিটে গেছে, এবার আমি ম্যাথ ফিজিক্সে ঢুকতে চাই, ব্রেক নাও অ্যান্ড শিফট করো। সো কাপল সাবজেক্টকে সবসময় একরকম রাখলে কি কি সুবিধা পাওয়া যায় দেখো, যখনই কাপল সাবজেক্ট গুলো নেই ভালো করে সুবিধা দেখে নাও ব্রেনটা কেমন করে ফাংশন করে। তুমি যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্টস পড়ো, সো ব্রেন ইন্ডিভিজুয়াল সাবজেক্টস গুলোর মধ্যে কানেকশন খুঁজে পাবে না, অবভিয়াসলি খুঁজে পাবে না ইন্ডিভিজুয়াল সাবজেক্টস গুলোর মধ্যে। যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্টস গুলো পড়ো তাহলে তখনই এক একটা সাবজেক্ট তার নিজের মতন মেমোরিতে ঢুকে থাকবে। যখনই কাপলিং করা শুরু করবে ব্রেন সাবজেক্ট গুলোর মধ্যে একটু হলেও কানেকশন খুঁজে নেবে, না এটা ওখানেও পড়েছিলাম তো, ওই একই ইন্টিগ্রেশন ওখানে করছিলাম যেটা ফিজিক্সে অ্যাপ্লাই করছি। সো কানেকশনস ব্রেন খোঁজা শুরু করবে, ওই কানেকশন যত স্ট্রং হবে তত তোমার ওই সাবজেক্টস এর মেমোরি পাওয়ার থেকে শুরু করে সাবজেক্টস এর কনসেপচুয়াল ক্ল্যারিটি সবকিছু বেশি আসতে শুরু করবে। সো ব্রেনের মধ্যে সাবজেক্টটাকে স্ট্রং বানাতে গেলে তাদেরকে হোল্ড করাতে হবে। সো এই হোল্ডিংটা কাপল সাবজেক্টস এর থ্রু দিয়ে পড়লে আসে ভালো রকম ভাবে। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল তুমি ঠিক আছে হিস্ট্রিও পড়েছো, হিস্ট্রিরও খানিক মেমোরি আছে, কখনো পড়ে মনে পড়ে কখনো ভুলে যাও। আচ্ছা ম্যাথসও পড়েছো, বায়োলজি পড়েছো, কম্পিউটারে পড়েছো, ইন্ডিভিজুয়ালি আছে ইন্ডিভিজুয়ালি পড়েছো, কখনো মনে আছে কখনো ভুলে গেছো, হোল্ড নেই ওদের মধ্যে। সো পুরো জিনিস তো টিম ওয়ার্ক, কোনো একটা সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই তুমি ডেফিনেটলি বোর্ড বা কম্পিটিটিভ অ্যাপিয়ার করছো না, 3টে 4টে 5টা সাবজেক্ট নিয়ে অ্যাপিয়ার করছো। তো তাদের মধ্যে যদি ইন্টার কানেকশনসটা স্ট্রংলি বিল্ড না হয়, ইন্টার কানেকশনসটা স্ট্রংলি বিল্ড করার উপায় হচ্ছে কাপল সাবজেক্ট কাপলিং করা। সো চলে আসছি এবার একটা ভালো মেথডে, দ্যাট ইজ 3I মেথড। ঠিক আছে, এই মেথডের ব্যাকগ্রাউন্ডে পরে আসবো, বাট আগে কয়েকটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। এই ছবিটা ভালো করে দেখে নাও সবাই, দেখে নাও ছবিটা দেখে নাও, আমি বলতে বলেছি দেখেছিস ইনস্ট্রাকশন দিচ্ছি এক আর বলছি আর এক, দেখে নাও সার্কিক ছবিটা ভালো করে দেখে নিয়েছো। আরে ওদেরকে তো পড়াইনি না, তার 5 সেকেন্ড দেবো ছবিটা দেখে নেওয়ার জন্য, ভালো করে তাকিয়ে দেখে নাও ছবিটাকে। নাও ক্লোজ ইউর আইজ, সবাই চোখ বন্ধ করে ফেলো, রাহিন চোখ বন্ধ করে ফেলো, ছবি যদি দেখে নিয়ে থাকো চোখ বন্ধ করে ফেলো, চোখ বন্ধ করে বলো তো ছবিটাতে প্রথমে বলো কটা, এই দেখো চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে বলো ছবিটাতে কতগুলো বল দেখতে পেয়েছিলে? চোখ বন্ধ কর, চেক করতে বলেছি তোকে, চোখ বন্ধ রাখ। 5টা বল দেখতে পেয়েছিলে সবাই বলছে, বেশ। ছবিটাতে কি কালারের বল ছিল? রাহিন কি কালারের বল ছিল ছবিটাতে? ব্লু আর সিলভার। ব্লু আর সিলভার, আর কেউ কিছু বলবে? ব্লু আর সিলভার এই কালারেরই বল ছিল, রাইট? আচ্ছা ছবিটা খুব বড় না খুব ছোট? সবকটা বলের সাইজ কি সেম না ডিফারেন্ট? না ডিফারেন্ট, 4টে একই আর একটা ডিফারেন্ট। 4টে সেম আছে, একটা ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আছে, 4টে সেম একটা ডিফারেন্ট। সেমটার কি কালার আর ডিফারেন্টটার কি কালার? সেমটার সিলভার আর ডিফারেন্টটা ব্ল্যাক বা একটু সিলভার, বেশ। আর সেমটা হচ্ছে ব্লু, রাইট? এবার চোখটা খুলে সবাই চেক করে নাও ঠিকঠাক বলেছো কিনা, যে যা বলেছো ঠিকঠাক বলেছো। এবারে যতগুলো ইনফরমেশন বললে এই সবকটা ইনফরমেশন যদি আমি তোমাকে এখানে লিস্ট ডাউন করে দিতাম সবকটা বলতে পারতে? আমি লিস্ট ডাউন করে দিলাম যে 4টে বল আছে, 4টে ব্লু কালারের বল আছে। একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক, এই ছবিটা দেখে নাও, সুন্দর ছবি দেখতে, দেখেছো? এইখানে প্রথমে পড়ে নাও কি কি আছে, প্রথমে ছবিটা দেখো না, ওকে ছবিটা আমি গার্ড করে দাঁড়াচ্ছি, এইখানে কি কি আছে পড়ে নাও, মুখস্থ করে নাও, তাড়াতাড়ি মুখস্থ করো, 20 সেকেন্ড টাইম দেবো। কি কি লেখা আছে পড়ে মুখস্থ করে নাও। চোখ বন্ধ করে ফেলো, বলো দেখি, কেউ দেখবে না, বলো কি কি দেখেছি, কি কি দেখেছিলে? সো এই পুরো লেখাটা যে কটা আছে সবাই কটা মোটামুটি 20 সেকেন্ড টাইম নিয়েছো এন্ড দেখে বলে দিয়েছো। এবারে ছবিটা দেখো সবাই, ছবিতে অবভিয়াসলি এর থেকে আরো অনেক বেশি কিছু আছে, এখানে তো কয়েকটা পার্ট লেখা আছে, এবার হ্যাঁ অনেক কিছু বেশি আছে। সো ছবিটা এবার দেখে নাও, এগেন 20 সেকেন্ড টাইম দিয়েছি, সবাই ভালো করে ছবিটা দেখো জাস্ট।
কিছু আছে এটা আমার সিম্পল ছিল বল আর লাইন তুমি দেখো না 15 সেকেন্ড। সিম্পল দিগুলো সিম্পল কি আছে আজকাল থেকে খারাপ করতে সিম্পল দেখে না ছবিটা? মোটামুটি সিম্পল দেখেছো আহিন? দেখেছিস ভালো করে? হ্যাঁ স্যার। বেশ, এবারে চোখ বন্ধ করে এখানে আমাকে ছবিটাতে কয়েকটা কোয়েশ্চেন করছি ছবিটা থেকে। ওকে, দেখা হয়ে গেছে নাকি লাস্ট টাইম দেখতে চাও? সো ক্লোজ ইউর আইজ। কোয়েশ্চেন করছি যে নৌকোটা যেটা আছে ওটার যে পালটা আছে কি কালারের? রেড না পিঙ্ক? ছবিটাতে যে বাড়িটা দেখেছিলে ওই বাড়িটার চালটা কি কালারের ছিল? রেড। যে জলটা পড়ছে ওখানে কি কোনো ওয়াটারফলস আছে না? ওয়াটারফলস নেই? হ্যাঁ। সূর্যটা এক্স্যাক্টলি কোনখান থেকে উঠছে? মাঝখান থেকে। আচ্ছা, সূর্যটা যেখান থেকে উঠছে ওর আকাশটা কি রঙের হয়ে আছে ওই জায়গাটাতে? অরেঞ্জ কালারের। আর কটা গাছ আছে ছবিটাতে? এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট যেটা তোমার মনে হচ্ছে ছবিটাতে বলা যেতে পারে? বেশ, ফাইন। তো এবার একবার চোখটা খুলে মিলিয়ে নাও যে মোটামুটি ঠিকঠাকই বলেছো কিনা। তো যখনই ওয়ার্ডে তুমি দেখলে আর যখন ছবিতে দেখলে তোমার কি মনে হলো? কোনটাতে বেশি তোমার মনে থাকছে? তাই না? কোনটাতে ডিটেলিং বেশি আছে তারপরে মনে কোনটাতে বেশি আছে? ছবিতে এখানে তো কয়েকটা মাত্র জিনিস আছে, বাট এখানে পিকচারিং বেশি থাকার পরেও মনে এটাতেই বেশি আছে। এটা কেন হচ্ছে? যে ওয়ার্ড আর পিকচারে বলো, জানো তুমি? এই ওয়ার্ডের থেকে আরো ইজি করে দিচ্ছে আমাদের মাইন্ডটা আমরা ওরকমভাবে হ্যাবিচুয়েটেড আছে আমরা যেটা দেখছি সেটাই আমাদের মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করছে, যখন বলছি সেখান থেকে আমরা মানে কি বলবো ওখান থেকে নিয়ে তো দেখছো তো এখানেও কিন্তু স্কাই দেখলেও তোমার তো ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু একসাথে তো সেগুলো আসছে না, যেগুলো ছবির মধ্যে একসাথে আছে ডক্টর কনস্ট্রাকটিভ আছে, তো সেটা ভালো করে এবার ভেবে আমাকে বলবে, যখন এই স্কাই ওয়ার্ডটা দেখছো তোমার মাথায় কি ব্ল্যাকবোর্ডে লেখা স্কাই আসছে না অন্য কিছু আসছে? সো ব্লু স্কাইটা মাথায় বেশি আসে, মানে স্কাই এর রিলেশনটাই বেশি আসছে মাথায়। কারণ যদি ব্ল্যাকবোর্ডে লেখা স্কাইটা এসে থাকে তার মানে তার এই স্কাইটা ওয়ার্ড ফর্মে আসছে না জেপিজি ইমেজ ফর্মে আসছে? এটা কি এসকেওয়াই স্কাই ওয়ার্ড ফর্মে এসছে না একটা জেপিজি ইমেজ দেখেছো সেই ইমেজটা এসছে? তার মানে ইমেজটাই বেসিক্যালি প্রসেস হচ্ছে। কারোর ব্লু স্কাই এর ইমেজ প্রসেস হচ্ছে, কারোর এইখানে লেখা জেপিজি ইমেজটা প্রসেস হচ্ছে। আর ইমেজ যে প্রসেস হচ্ছে তার প্রুফ এখানেও পেয়ে গেছো, আগের ছবিটাতেও পেয়ে গেছো। সো বেসিক্যালি আওয়ার ব্রেন থিংকস ইন ইমেজেস। জেপিজি ইমেজ তো কম্পিউটারের ভাষা, এনি কাইন্ড অফ ইমেজেস, রাইট? আমাদের ব্রেন কিভাবে থিঙ্কিং করে? ইমেজে। আওয়ার ব্রেন নেভার থিংকস ইন ওয়ার্ডস। ইমাজিনেশন থেকে শুরু করে আমাদের ভিজুয়ালাইজেশন সবকিছুই তখনই স্ট্রং হয় কারণ আমাদের ব্রেন চিন্তাই করে ইমেজ ফর্মে। ব্রেনের এই ক্যাপাবিলিটিই নেই যে ব্রেন চিন্তা করবে ওয়ার্ড ফর্মে বা অন্য কোনো ফর্মে। ব্রেন চিন্তা করে অলওয়েজ ইমেজ ফর্মে। যে কোনো একটা ওয়ার্ড চুজ করে, চুজ আ ওয়ার্ড। একটা ওয়ার্ড বল, ভালো একটা ওয়ার্ড না, যে কোনো একটা ওয়ার্ড তোমার মনের কথা বলো। ক্যাট, ও ক্যাট বলার সঙ্গে সঙ্গে মাথায় কি ক্লিক করেছে? সিএটি, ক্যাট, ক্যাটের স্পেলিংটাই ক্লিক করেছে, রাইট? অথবা বিড়াল, একটা কোন একটা বিড়াল ক্লিক করেছে, কারোর ব্ল্যাক ক্যাট ক্লিক করেছে, কারোর হোয়াইট ক্যাট ক্লিক করেছে, কারণ অন্য কোনো ক্যাটের একটা পিকচার ক্লিক করেছে। সো বলছে ওয়ার্ড ক্যাট, ক্লিক করছে, মাথায় ব্রেন কি খুঁজছে করেসপন্ডিং কোনো ইমেজ আছে কিনা। যে ওয়ার্ডের কোনো ইমেজ জানা নেই সেই ওয়ার্ডের এগেইনস্টে কিছু ক্লিক করে মাথা? কিচ্ছু ক্লিক করবে না। যদি তার মানে থেকেও থাকে বাট তুমি জানো না, স্টিল ক্লিক করবে মাথায়? করবে না। সো আমাদের ব্রেন অলওয়েজ থিংকস ইন ইমেজেস। এই জিনিসটাকে কনভার্ট করতে হবে পড়াশোনাতে। তার জন্য যে মেথডটা ডেভেলপ করা হয়েছে দ্যাট ইজ আ 3I মেথড। ফার্স্ট তোমাকে ইমাজিনেশন ডেভেলপ করতে হবে। কি ডেভেলপ করতে হবে? ইমাজিনেশন। যে টপিকটা পড়ছে না কেন, হোয়াট এভার মে বি দ্য টপিক, সেই টপিকটা যদি মলিকুলার টপিক হয়, আর মলিকুলার ইমাজিনেশন আনতে হবে। বইতে ছবি দেওয়া আছে, না হলে ইন্টারনেট সার্চ করে নিতে হবে। যদি সেটা ফিজিক্সের টপিক হয়, ইমাজিনেশন করেসপন্ডিং টপিকের উপর আনতে হবে। যদি সেটা হিস্ট্রির টপিক হয়, করেসপন্ডিং ইমাজিনেশন ডেভেলপ করতে হবে। সো বেসিক্যালি একটা ট্রেলার বানাতে হবে টপিকটার, যেটা SQ3R এর সার্ভে বলা ছিল।
এই সার্ভে থেকে অনেক স্ট্রং ওয়েতে এই ট্রেলারটা তৈরি হবে। সো ওই টপিকটার উপরে একটা প্রপার ইমাজিনেশন তৈরি করতে হবে, যে হ্যাঁ টপিকটা পড়তে শুরু করেছি তার আগে প্রপার একটা ইমাজিনেশন আমার তৈরি হয়ে গেছে, কারণ ওই ইমাজিনেশনটা তোমাকে হেল্প করবে টপিকটার ভেতরে ঢুকতে। দ্যাট উইল ক্রিয়েট দ্য ইন্টারেস্ট and finally you will get involved. ইন্টারেস্ট হলে ইনভলভ। সো এই দুটো তখনই ডেভেলপড হবে, এটা ডেভেলপড হয় না এই কারণে, কারণ এন্টারটেনমেন্ট পার্টটা এইখানে আছে যেটা মিসিং হচ্ছে। পড়াতে যে এন্টারটেনমেন্ট পার্টটা আছে ওটা এখানে আছে। ইউ ক্যান ইমাজিন এনিথিং অফ ইউর টপিক। যে কোনো টপিক যখন পড়ছো তুমি তোমার পছন্দের মতো ইউ হ্যাভ দ্য ফ্রিডম। এই ফ্রিডমটাকে ফিল করতে হবে যে আমার কাছে ভাই নিউটন যেভাবে গ্র্যাভিটিকে বলে গেছে আমি সেভাবে নাই বলতে পারি। এটা ঠিকই কথা, আপেল না পরে কলাও পড়তে পারে। So, অনেক কিছুই হতে পারে। সো আমার কাছে পুরো ফ্রিডমটা আছে যে আমি টপিকটাকে যে কোনো ভাবে ইমাজিন করার চেষ্টা করতে পারি। সো যখনই তুমি ওই ইমাজিনেশনটাকে ঢোকাবে পড়ার শুরুতে, যেটাকে এসকিউ থিওরি সার্ভে বলেছিল, কোয়েশ্চেনিং বলেছিল, ওটাকে একটি এন্টারটেনমেন্ট ফর্মে ইমাজিনেশন নিয়ে আসা হয়েছে। এই যখনই তুমি ইমাজ করবে দিস ইজ দ্য এন্টারটেনমেন্ট পার্ট, এই পার্টটা যে ঢোকাবে তার পড়াশোনাতে মন ফোন না রিলস ভুলে যাবে। আর রিলস তুমি এখন রিলস বোঝো না, ইউটিউব রিলস, ফেসবুক রিলস, টিকটক রিলস ভুলে যাবে যে এই পার্টটা তার পড়াতে ঢোকাবে। এতটাই এন্টারটেনমেন্ট ফিল করবে এখান থেকে, কারণ এইখানে তুমি ওই মুভির ক্রিয়েটার, তুমি ওর ডাইরেক্টর, তুমি ওর অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। সো এটা হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট পার্টটা। এটা মিসিং হচ্ছে বলে এই জিনিসটা গ্রো হচ্ছে না, আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এই জিনিসটা অতটা গ্রো করার মতন কোনো সোকল ব্যাপার নেই। সেই কারণে পড়াটা বোরিং হয়ে থাকে কোথাও না কোথাও গিয়ে। মুখস্থ করতে হবে। বল, তুমি বললে না একটা সিনেমা করবে? করবো তো, থার্মোডাইনামিক্স এর উপর দেখি করবো। জেমস ক্যামেরনের সাথে কথা চলছে, স্টারিং বাই টম ক্রুজ। সো এটা হচ্ছে ব্যাপার যে ইমাজিনেশন পার্টটা যত স্ট্রংলি তুমি ঢোকাবে নিজের পড়ার টপিক গুলোতে, ওই লেভেলের ইমাজিনেশন নিয়ে আসতে হবে। যে বায়োলজি পড়ছো, বায়োলজিতে যা কিছু তোমার চেঞ্জেস হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে, সো ইউ ইমাজিন ইয়োরসেলফ অ্যাট দ্য ব্লাড পার্টিকেল ম্যান, আমি ফ্লো করছি, অ্যান্ড ফ্যান হয়ে গেছি আর আমি ফ্লো করছি। গ্র্যাভিটেশন হচ্ছে, সো তুমি ইমাজিন করে নাও যে গ্র্যাভিটেশনটা হচ্ছে এমন একটা ইনভিজিবল ওয়াল। হ্যালো রাহিন, শোনা যাচ্ছে? রাহিন, হ্যাঁ স্যার। ওকে। সো কেমন করে কানেক্টেড দেখো, হিস্ট্রিতে আকবর বাবার কখন কি করেছে, আজকে এখানে আজকে এই সময় দাঁড়িয়ে আকবর বাবার কি করছিল হিস্ট্রিতে লেখা আছে। যুদ্ধ করতে যাচ্ছিল বা কিছু একটা করছিল, তো কিছু একটা করছিল, বা আকবর বাবার এনিথিং কিছু একটা প্রবলেম করছিল, যুদ্ধ করছিল, কোনো একটা প্ল্যান করছিল, হিস্ট্রিতে পড়েছে।
ফিজিক্সে কি করেছো, রিফ্লেকশন হয় রিফ্র্যাকশন হয়। সো ধরো মনে করে নাও এরকম একটা সিচুয়েশন যে আকবর বা বাবারের সময় যে রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের থ্রু দিয়ে যে লাইটটা পাস করেছিল ওই লাইটটা এখনো কোথাও না কোথাও দিয়ে পাস করছে, আর সামহাও তোমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে যে ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে ওই লাইটটাকে রিফ্লেক্ট করে তুমি আবার আর্থে ব্যাক করাতে পারবে। ক্লিয়ার হলো বাবা প্রসেসটা? যে আকবর ছিল, আকবরের বডির উপরে কোনো একটা লাইট এসে তো পড়েছিল, তখন না কোনো সময়তে ওই লাইটটা আকবরের বডি থেকে রিফ্লেক্ট করেছিল। তখনকার যারা যারা বসেছিল তাদের চোখে গেছিল, এন্ড তারা দেখেছিল হ্যাঁ মোহাম্মদ আকবর সামনে বসে আছেন, এন্ড তারপরে কিছু লাইট কারোর চোখে না পড়ে পাশ দিয়ে বেরিয়েও গেছিল। স্টেপ বাই স্টেপ যদি ভাবো, সেই লাইটটা পৃথিবীর বাইরেও বেরিয়ে গেছে এতদিনে লাইটের স্পিডে যেহেতু চলছে, কোথাও না কোথাও দিয়ে সেই লাইটটা মুভ করছে, মেবি আজকেও মুভ করছে যদি না ব্ল্যাক হোল দিয়ে অ্যাবজর্ব হয়ে গিয়ে থাকে। সেই লাইটটা যেটা আকবরের বডিতে পড়েছিল এন্ড রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে গেছে পৃথিবীর বাইরে, কোনো ইনস্ট্রুমেন্ট ওই লাইটটাকে ফার্দার রিফ্লেক্ট করিয়ে পৃথিবীতে যদি ব্যাক করায়, তাহলে আজকের দিনে এই মোমেন্টে দাঁড়িয়ে আকবর কি করছিল জাস্ট ওই লাইটটাকে ফলো করে তুমি দেখতে হবে, ইনস্ট্রুমেন্ট তোমাকে রিড করে দেখিয়ে দেবে এক্স্যাক্টলি এখন কি করছিল। এটাকে সো কল্ড কিসের কনসেপ্ট বলে? টাইম মেশিনের কনসেপ্ট। টাইম মেশিনে করে যেটা ইউজুয়ালি দেখানো হয়, তুমি চলে গেলে ওই সময়, দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট টাইম মেশিন। টাইম মেশিনের সায়েন্টিফিক অ্যাপটিটিউডটা হচ্ছে এরকম, ওই সময় যে লাইটটা করে বেরিয়েছিল ওই লাইটটাকে তুমি আবার ব্যাক করে নিয়ে আসলে, যাতে ওই সময় যা কিছু হয়েছিল সেটা দেখে নিলে। এরকম কোন একটা ইনস্ট্রুমেন্টের কথা ইমাজিন করতে কেউ আটকাচ্ছে নাকি? তুমি ইমাজিন করো না, তোমার এন্টারটেনমেন্ট যদি না হয় আমি দেখবো। ইমাজিনেশনটাই করছো না, কি করছো যে কেউ ইমাজিনেশ করে গেছে, দিয়ে ইউটিউবে রিলস বানিয়ে গেছে, না হলে কোথাও রিলস বানিয়ে গেছে, সেইটা গিলছো। এটাকে ঘোরাও যে আমি ইমাজিন করছি, আমি যেটা বলছি কালকে ইউটিউব সেটা দেখবে, কি অন্য কেউ সেটা দেখবে, যেটা যেটা আমি ইমাজিন করছি। যে পড়াশোনাটাকে এইভাবে করার ব্যাপারে আমি ইমাজিন করেছি, সেটা আমি সবাইকে বলছি। ইমাজিনেশনের পয়েন্টটাকে ঘোরাও, এন্টারটেনমেন্ট অবশ্যই পাবে। যে ব্যাপারটা বোরিং তৈরি হয়েছে এটা বোরিং থাকবে না। যে কোনো ফিল্ডের যে সাবজেক্ট নিয়ে পড়ছো না, প্রত্যেকটাতে একটা ইমাজিনেশনের পয়েন্ট আছে। যখন তুমি দেখছো ইলেকট্রনস মুভ করছে, রিয়াকশনস করছে, তুমি অ্যারো ঘোরাচ্ছ এন্ড দেখাচ্ছ যে এরকম করে রিয়াকশন হলে এই হলো। তুমি নিজে ইমাজিন করো অ্যাজ ইফ ইলেকট্রনের লেভেলে তুমি নেমে যাচ্ছ, এন্ড তুমি হলে কোন দিকে মুভ করতে, যার কাছে ইলেকট্রন আছে সেখান থেকে যার কাছে নেই সেই দিকে, অবভিয়াসলি ইয়েস অর নো? সো সেই ইমাজিনেশনের পয়েন্টটাকে ডেভেলপ করাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ওকে, সো দিস ইজ দ্য 3I মেথড, যেখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ব্রেন প্রসেসিং ইমেজেস। যে কারণে বারবার দেখবে টিচাররাও বলে থাকেন যে ছবি আঁকো, ছবি ড্র করো, ছবি পয়েন্টিং করো, ডায়াগ্রামেটিক্যালি হলেও একটু পয়েন্টিং করো, একটা ফ্লো চার্ট বানাও, দিয়ে পড়ো। শর্ট নোট মানে কি প্যারাগ্রাফ কেউ লিখতে বলেন? বলে না, ফ্লো চার্ট বানিয়ে লেখো, একটা শর্ট ডায়াগ্রাম বানিয়ে লেখো, পয়েন্টিং করে ডায়াগ্রাম বানিয়ে নাও, এই ব্যাপারগুলো করো। এইগুলোর পারপাসটাই হচ্ছে এটা, যাতে তোমার ব্রেনটা ইমেজে যেহেতু প্রসেস করে, ইমেজটা তোমার ক্যাপচার করতে সুবিধা হবে। এক্স্যাক্টলি তুমি ভালো করে দেখো, যখন এক্সাম হলে বসে তুমি লিখছো, তোমার একদম পুরো পেজটা মনে পড়ে কিনা এক্সাম হলে, ইনক্লুডিং কোথায় তুমি মার্কিং করেছিলে, কোথায় কমা আছে একটা, কোথায় পেজটাতে একটু খাওয়ার সময় চা পড়ে গেছিল, ইভেন কোনখানে পেজের মার্কিংটা আছে 23 পেজ নাম্বার, 24 পেজ নাম্বার, পুরো পেজটা অ্যাজ আ জেপিজি মনে পড়ে কিনা। অনেক সময় এটাও মনে পড়ে ওই পেজটা যখন পড়ছিল তখন আর কি কি ছিল আশেপাশে, ওর পরেই কি হয়েছে, কি ফর্মে, ইমেজ ফর্মে হচ্ছে না, যেটা তুমি এক্সামের সময় রিট্রিভ করছো। আর দেখো এক্সামের সময় যখন রিট্রিভ করছো তখন কিন্তু শুধু একটা পার্টিকুলার ডেটা রিট্রিভ হয়ে আসছে না, ওই পুরো পেজের আননেসেসারি ডেটাও রিট্রিভ হচ্ছে, ওই সময় আশেপাশে কি করেছে সেটাও রিট্রিভ হচ্ছে। সো ইমাজিনেশন দাও ব্রেনকে, ব্রেন অটোমেটিক্যালি ফিট করবে, ওই জায়গাটাই এন্টারটেনমেন্ট তৈরি হবে, নিজের ভালোও লাগবে পরে, পারফরমেন্সও ভালো আসবে। ক্লিয়ার? সেটা হচ্ছে যেটাই বললাম মেমোরি কেমন করে ফাংশন করে, ডিটেলে আর যাচ্ছি না। এটা হচ্ছে রিট্রিভাল প্র্যাকটিস। রিট্রিভালটা প্র্যাকটিস করার জন্য আর জাস্ট দুটো স্লাইড আছে। প্রথমটা হচ্ছে পড়াশোনা যখন হয়ে গেল তোমাকে টেস্ট করতে হবে নিজেকে, সে সেলফ এক্সাম দিয়ে টেস্ট করো, কাউকে বলতে পারো আমাকে এই কোয়েশ্চেন গুলো ধরো, বাড়িতে কাউকে বললে 4-5টা কোয়েশ্চেন, অথবা নিজেই 5-6টা কোয়েশ্চেন জেনারেট করলে, নিজেই লেখা প্র্যাকটিস করলে, সেটা টেস্টের একটা ব্যাপার থাকবে অ্যান্ড নিজের চেকিং এর একটা ব্যাপার থাকবে। এই দুটো কিন্তু তোমার রিট্রিভাল জিনিসটাকে, সিস্টেমটাকে হেল্প করবে। যে টেস্ট করা ফলোড বাই রিট্রিভ করা, টেস্ট করা চেক করা, টেস্ট করা চেক করা, ভার্বালি করো, কাউকে দিয়ে করো, বন্ধুকে ওগুলো পড়াটা ধর, এইভাবে করো, যেরকম ভাবে সুবিধা।
বাট এই প্রসেসর তোমাকে হেল্প করবে। অ্যান্ড এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা যে পার্ট আছে সেটা হচ্ছে ব্রেক। এখানে ক্লিয়ারলি এটা হচ্ছে ম্যাসিভ প্র্যাকটিস যখন লাগছে, মানে শর্ট টার্ম প্র্যাকটিস, ইমিডিয়েটলি এক্সাম আছে সেই সময়। এটা হচ্ছে স্পেস প্র্যাকটিস, মানে একটু দুদিন বাদে এক্সাম আছে। এটা হচ্ছে এক্সাম দূরে আছে। তো তিনটে সময় পড়ার প্যাটার্নটা কিরকম হওয়া উচিত? যখন শর্ট টার্ম প্র্যাকটিস তখন যেটুকু সময় ব্রেক নেমে ব্রেক নিয়ে নাও, অ্যান্ড বাকি টাইমটা পুরোতে পড়াতে মন লাগিয়ে দাও। ব্রেক কম নাও, কম ফ্রিকোয়েন্সিতে ব্রেক নাও এক্সামের সময়। যখন এক্সাম একটু দূরে আছে তখন পড়ো, ব্রেক নাও, পড়ো, ব্রেক নাও, পড়ো, ব্রেক নাও, এইরকম একটা ইন্টারভেলে চলো। এক্সাম যখন অনেকটা দূরে আছে তখন অনেকটা সময় পড়ো অ্যান্ড অনেকটা সময় ব্রেক নাও। এই ব্রেক মানে এখানে কিন্তু পড়া বাদ দিয়ে আমি অন্য কিছু ঢুকে গেলাম, দ্যাট ইজ নট দ্য ব্রেক। ব্রেক মানে ব্রেনকে বিশ্রাম দেওয়া। না পড়ে তুমি অন্য কিছুতে ঢুকে গেলে তাতে পড়াটা থেকে ব্রেক হলো, কিন্তু ব্রেনের বিশ্রাম হলো? ব্রেনের কিন্তু বিশ্রাম হলো, ব্রেন কিন্তু সেই অন্য কিছু দিয়ে প্রসেস করতে শুরু করে। সো পড়লে ব্রেক মানে অ্যাবসলিউট ব্রেক, সেই সময় তুমি রেস্ট করছো, ব্রেনকে রেস্ট দিচ্ছ বেসিক্যালি। সো এর দুটো তিনটে মেথড আমি রেকমেন্ড করে থাকি। একটা হচ্ছে ওই সময়তে পড়া থেকে উঠে গিয়ে জাস্ট বাইরে কি হচ্ছে, মানে নেচারে আশেপাশে কি হচ্ছে একদম জাস্ট ব্ল্যাঙ্কলি দেখতে পারো, যে কটা গাছ আছে, কটা ফুল হয়েছে, কটা পাখি উঠছে, কোথায় কি হচ্ছে, আজকে টেম্পারেচার কেমন, ফিল করে এসো টেম্পারেচারটা, বাইরে গিয়ে একবার টেম্পারেচার আজকে ঠিক আছে, গরমই লাগছে, ভেতরে ঢুকে যাই। সো দ্যাট ইজ আ ব্রেক। ওই সময় ব্রেন প্রসেস করছে না, কিন্তু ব্রেন কিন্তু অ্যাবসলিউটলি রেস্টে আছে, ঠিক আছে, বাইরের গাছপাতাগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। সো নেচারকে অবজার্ভ করা। ওই মাথায় তো পড়াটা ঘুরছে, তার জন্যই তো অন্য কিছুতে না ঢুকে ব্রেকটা দিতে বলা হচ্ছে, যাতে যেটা ঘুরছে ওটা সেটেলড হয়। সো সেটেলমেন্টের একটা উপায় হচ্ছে নেচারকে অবজার্ভ করা, যেখানে অ্যাজ সাচ ব্রেনের কোনো অ্যাক্টিভিটি নেই, বাট ঠিক আছে নেচার থেকে কিছু আসছে। 2 নাম্বার অ্যাকশনস করতে পারো, যে যদি এমনি কোনো জেনারেল টপিকে কারোর সাথে চিটচ্যাট করার থাকে, ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ডস হোক, জেনারেল টপিকে, খুব হেভি টপিক নয়, একদম জেনারেল টপিকে, অ্যান্ড পড়াশোনার টপিকও না, কিরে কতটা পড়া হয়েছে, পরীক্ষা এটসেট্রা সব না, জেনারেল টপিকে কিছু চিটচ্যাট করার থাকতে পারে। আজকে কি মেনু আছে খাবারে, মা বাবার সঙ্গে ডিসকাস করতে পারো, বাবার অফিস ডে কেমন লাগলো, কেমন কাটলো, সেটা নিয়ে ডিসকাস করতে পারো। এমনি জেনারেল কোনো টপিকে তোমার কিছু বলার থাকলে বলতে পারো, যে পড়াটার এই টপিকটা খুব হেক্টিক লাগছে আজকে, মনে রাখতে পারছি না। সো জেনারেল একটা ডিসকাশন। গান শুনতে পারো, দ্যাট ইজ অ্যানাদার গুড ব্রেক। সো দিজ আর দ্য রেকমেন্ডেড ব্রেকস। একটা যে গান শোনা, মিউজিক লিসেন করতে পারো, নেচারকে অবজার্ভ করতে পারো, একদম লাইট টপিকে কারোর সাথে চিটচ্যাট করতে পারো। কিন্তু ওই চিটচ্যাটের সময়টা খেয়াল রাখতে পারো ব্রেক, ওই চিটচ্যাটটা যেন মেন না হয়ে যায়, যে চ্যাটিং চলছে তো চলছে। একদম ফ্যানের ক্ষেত্রে করো কিনা, ফ্যান উঠে যাচ্ছে বন্ধ করে যাচ্ছে, লাইট উঠে যাচ্ছে বন্ধ করে যাচ্ছে, এসি বেরিয়েছে বন্ধ করে যাচ্ছে। সো ব্রেনও একটা মেশিন, সেটাও একই জিনিস করতে হবে। এটা তো সব থেকে বড় মেশিন, ওটা খারাপ হলে কিনে নিতে পারবে, এটা খারাপ হলে কিনতে পারবে? করা যায় নাকি? এটা দেখি আজকেই তোমার উপরে প্রসেস চলছে, দেখি যে তোমার ব্রেন রিপ্লেস করা যাবে কিনা। ওর তোমার আজকে রিপ্লেস করে দেওয়া হবে। বলো। সেটাই হচ্ছে ব্যাপার, যে যখনই যে কোনো একটা মেশিন যেরকম ভাবে ফাংশন করে, সেম ওয়েতে তোমারও যাওয়া উচিত। ব্রেকটা খুব ইম্পর্টেন্ট। এফেক্টিভ ব্রেকের 3টা সাজেশন আমার তরফ থেকে থাকবে। এছাড়াও নিজের কোনো লাইট সাজেশন বার করতেই পারো, কিন্তু ওই সময় যেন ব্রেন বিশ্রাম পাচ্ছে এটা দেখতে হবে। 5 মিনিট ঘুমিয়ে নাও, পাওয়ার ন্যাপ, 10 মিনিট ঘুমিয়ে নাও। না, ওইখানে 5 মিনিটেই কন্ট্রোল করতে হবে। অ্যালার্ম দিয়ে 5 মিনিট মানে 10 মিনিট মানে 15 মিনিট, ওইটুকুতেই কন্ট্রোল করতে হবে। যদি ক্যাপাবিলিটি থাকে অ্যালার্ম দিয়ে সেটা করতেই পারো। ইজ আ গুড পাওয়ার ন্যাপ। গান শোনো, নেচার অবজার্ভ করো, অথবা চিটচ্যাট করো। দিস আর দ্য 3 গুড ব্রেকস, যেখানে ব্রেনের অতটা প্রসেস হয় না। ম্যাসিভ চিটচ্যাট না, ম্যাসিভ চিটচ্যাট মানে কোনো হেভি টপিক। হেভি টপিক মানে ধর ফর এক্সাম্পল যেটা নিয়ে অনেকক্ষণ লম্বা চলবে, ঝগড়া কেন, অন্য এমনি জেনারেল ডিসকাশনস অনেকক্ষণ নিয়ে লম্বা চলতেই পারে। তো সেরকম কোনো মানে যে টপিকটা ইমিডিয়েটলি খতম শেষ হয়ে যাবে। ফর এক্সাম্পল আজকের মেনু কি, এটা তুই চাইলেও অনেক বেশি লিঙ্গার করতে পারবি না। মেনু যেই মা বলে দেবেন টপিক ক্লোজড। কি বাবার অফিস ডে আজকে কেমন কেটেছে, বাবা অফিস ডেটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবেন, টপিক ক্লোজড হয়ে গেল। বা তোর একটা চ্যাপ্টার পরে কেমন ফিলিং হচ্ছে, টপিক ক্লোজড হয়ে গেল। কিন্তু এখন একটা লম্বা টপিক, মেবি একটা ট্যুর প্ল্যান আছে মেবি তোর নেক্সট মান্থে, আর সেইটা নিয়ে তুই এখন ডিসকাস করতে বসে গেলি পড়ার মাঝখানে, সো অবভিয়াসলি সেই প্ল্যানিং চলবেই না। সেটা কি ঝগড়া, বাট সেটা লম্বা টপিক হয়ে গেল। আর ডেফিনেটলি ওই জন্য ঝগড়া অ্যাভয়েড করা উচিত।
আচ্ছা ব্রেকের মানে টাইম কত মানে তুমি সুপিরিয়র স্পেস যেটা বলছো ওটা কত টাইম এটা অ্যারাউন্ড 5 থেকে 15 মিনিটের মধ্যে ভ্যারি করা উচিত। আর যেগুলো স্টার্টিং এ দেখো এইখানে হচ্ছে এইখানে প্রসেসটা হচ্ছে মাস প্র্যাকটিসের জন্য বলছে, মানে তখন র্যান্ডম প্র্যাকটিস হচ্ছে, মানে ব্রেক প্রথম দিকে যা আধ ঘন্টা নেওয়ার নিয়ে নাও আর নেক্সট 6 ঘন্টা পড়তে হবে কারণ এক্সাম কালকে। আধ ঘন্টা ব্রেক নিয়ে যা আমার মনের শান্তি অশান্তি দুঃখ ফ্রাস্ট্রেশন আধ ঘন্টা ব্রেক নিয়ে মিটে গেছে, এবারে 6 ঘন্টা দিতে হবে এখানে, আবার আধ ঘন্টা ব্রেক নাও, ঠিক আছে? সেটা মানে এক্সাম আজকেই যা কিছু করার করতে হবে এরকম একটা ব্যাপার। এটা কখন যখন এক্সাম দূরে আছে, ঠিক আছে, 1 মাস দেরি আছে এক্সামে, হ্যাঁ ব্রেকের ডিউরেশন ওই 10 থেকে 15 মিনিট বলছি তো, 10 থেকে 15 মিনিট আর 20 মিনিট। এখানে ব্রেকের ইয়েটা বড় মানে হচ্ছে এখানে পড়ছো অনেকক্ষণ, ব্রেকও নিচ্ছ অনেকক্ষণ, 2 ঘন্টা পরেই উঠে পড়ছো না। এখানে অল্প পড়ছো অল্প ব্রেক নিচ্ছ, অল্প পড়ছো অল্প ব্রেক নিচ্ছ, মানে 1 ঘন্টা পড়ছো 5 মিনিট ব্রেক, 1 ঘন্টা পড়ছো 5 মিনিট ব্রেক। এখানে 3 ঘন্টা পড়ছো 15 মিনিট থেকে 20 মিনিট ব্রেক নিচ্ছ, এখানে 3 ঘন্টা পড়ছো 15 থেকে 20 মিনিট ব্রেক নিচ্ছ, ঠিক আছে? সো এইভাবে ব্যাপারটা চলছে। ব্রেক মানে হোয়াট ইজ দ্য ব্রেকের মানে? অন্য কিছু করা। ব্রেক মানে 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 so any kind of resting ব্রেনের, that is break। পড়া থেকে অন্য কিছুতে শিফট হয়ে যাওয়া, that is not break। ব্রেন প্রসেস চলছে, ক্লিয়ার? ক্লিয়ার? এবার বলো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো না। না গেম খেলে তোমার কি মনে হয় ব্রেন রেস্ট পাবে তোমার? আর ব্রেন আরো তো অ্যাকুপেন্সি বাড়ছে, তোমার স্ট্র্যাটেজি বানাতে হচ্ছে, সবসময় বানাতে হবে। আর তোমার যেখানেই ভাবতে হচ্ছে ব্রেন ওখানে রেস্ট পাচ্ছে না। গাছে আমাকে ভালো করে একটা এক্সাম্পল দাও, ভালো ভালো করে বোঝো। এইখানে এখানে কিছু একটা আছে, এখানে একটা দেখছো, এটা দেখার জন্য খুব ভাবতে হচ্ছে কিছু, কি ভাবতে হচ্ছে? ওই দেখি আর রিফ্লেকশন আসবে কিনা তারপর এত যে ভেবে তুমি দেখছো, ভালো করে বলো সিরিয়াসলি, এটা দিস ইজ, এইটা তুমি তোমার সামনে এটা ধরা আছে, এটা তুমি দেখছো, হোয়াট ইজ দিস? এটা পেন। এটার জন্য তুমি কি ভাবছো যে আমি দেখবো দেখবো না, এতগুলো রিফ্লেকশন হচ্ছে, এত কিছু ভেবে তারপরে দেখছো? আগে দেখি তারপর আমি জিজ্ঞেস করছি আগে দেখার সময় তুমি ভেবে দেখছো? ডাইরেক্টলি দেখে নিচ্ছ না? দেখে নিচ্ছ, সো দ্যাট ইজ আ নর্মাল দেখে নেওয়া, ঠিক আছে? এবার তুমি যখন এই ভাবনার যখনই কিছু ঢোকাবে, যে তুমি বললে আগে আমি দেখছি দেন আমি ভাবছি, এখানে রিফ্লেকশন না কি হলো, এইটা করতেই বারণ করা হচ্ছে। যে এটা তখনই যখন তুমি ভাবতে শুরু করলে তোমার ব্রেন প্রসেস করতে শুরু করলো। ওই জন্য তো লাইট টপিকে আসতে বলা হচ্ছে, যে টপিক লাইক আইপিএল এ কেকেআর এর পজিশন কত, চ্যাট হয়ে গেল। এটুকুর জন্য যেটুকু দরকার ওটুকু ঠিক ওকে, সে তো তুমি নেচারকে অবজার্ভ করছো, সেখানেও যা কিছু দেখছো তাতেও তো ব্রেন একটু হলেও ইনভলভ হচ্ছে, বাট দ্যাট ইজ আ লাইট টপিক। ওই টাইমটাতে ব্রেনকে রেস্ট দিতেই হবে, না হলে পরের মোমেন্টে তোমার যে ফিলিংটা আসবে যে সকাল থেকে 4 ঘন্টা ম্যাথস আর ফিজিক্স পড়ে নিয়েছি আর সারাদিনে আমি কিছু পড়তে পারবো না, কারণ ব্রেন হেক্টিক হয়ে গেছে ততক্ষণে। টাইম থাকার পরেও মনে হবে ব্রেন হেক্টিক হয়ে গেছে, কারণ তারপরে 3 ঘন্টা গেম খেলেছো, রেস্ট পায়নি ব্রেন, তখনই মনে হবে চাপ লাগছে, একটা হ্যাং ওভার টাইপের ফিলিং হচ্ছে না, আর বুঝতেই পারছি হচ্ছে না, কনসেন্ট্রেশন আসছে না, একই পাতাতে 3 ঘন্টা বসে আছি, একটা পাতা নিয়ে বসে আছি। এই যে সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ব্রেক ঠিকঠাক না নেওয়ার জন্য। ব্রেক মানে অ্যাবসলিউট রেস্ট দেওয়া, লাইট টপিকে ডিসকাশন করা, নেচারকে অবজার্ভ করা, এইগুলো হচ্ছে গুড ব্রেক সিমটমস, অথবা গান শোনা, ঠিক আছে? বলো আর কিছু জিজ্ঞাসা আছে? তাহলে এখানে সেশনটা ক্লোজ করছি। ওটা নেক্সট সেশন সবই আজকে বলে দেবো, তোমার ব্রেনে চাপ পড়ে যাবে, রেস্ট কোথায় পাবে তুমি? অবভিয়াসলি যে কোনো কিছু ব্রেনে ঢোকাতে গেলে রেস্টিং লাগবে। যাবো তো ওখানে আজকে, ওই জন্য এখন এখানে সেশন থেকে কেমিস্ট্রি ক্লাসের মাঝখানে যে জার্নিটা, ব্রেনকে রেস্ট দিতে হবে। নেচার দেখতে যাবে, গাড়িতে বসে যাও আর পাবলিক ট্রান্সপোর্টে যাও, নেচারকে দেখতে যাবে যে কতটা হিট বার্ন করছে। বলো সে তখন অটোওয়ালার সঙ্গে তুমি কিভাবে ডিল করবে সে ব্যাপারে আমি কিছু জানি না। এনিওয়ে, সো বলো
কোথাও এই এতদিন অবধি যা কিছু শিখলে কিছু ভ্যালুয়েবল ইনপুট পেলে কি পেলে না? আমাকে গিভ মি আ থামস আপ, যদি পেয়ে থাকো থামস আপ দাও সবাই। ভ্যালুয়েবল পাক্কা? ভালো লেগেছে? কার কার খুব ভালো লেগেছে, কার কার ভালো লেগেছে, কার খারাপ লেগেছে জিজ্ঞেস করছি না। কার কার খুব ভালো লেগেছে তো বলো শুনি, আর কার কার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে? ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে? কয়েকটা জিনিস আমরা জানি। তোমার জানা ছিল ঠিক, ঠিকঠাক ভালো লেগেছে? বেশ, তো নেক্সট সেশনটা আমাদের থাকছে সেম টাইম থাকছে 1:30 থেকে অন টাইম ম্যানেজমেন্ট। তো ওই সেশনটাতে না, ওই নেক্সট সেশন নেক্সট সানডে, হ্যাঁ গ্রুপেও পোস্ট করে দেবো। নেক্সট সানডে থাকছে টাইম ম্যানেজমেন্টের উপরে। তারপরে সেশনগুলো তোমাদের 4 জনের জন্য ডিফারেন্ট হয়ে যাবে। তুমি 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 সেটা আমরা মে মাসে করব, আর বাকিদের সঙ্গে কন্টিনিউ করব। বল তুমি 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 আর তুমি, তোমাদের জন্য এরপরে যে সেশনগুলো থাকবে সেটা মে মাসে গিয়ে আবার হবে, বাকিদের সঙ্গে আমরা কন্টিনিউ করব। এই কামিং সানডেতে থাকছে, কামিং সানডে সবারই থাকছে, টাইম ম্যানেজমেন্টটা সবারই জন্য থাকছে। বলো, কারণ ওটাতে ইন্টারভিউ স্কিল আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে, আর এদের সেটা নেই। এরা এখন 12 বাচ্চা ছেলেরা এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখে কি করবে? ঠিক আছে, তো চলো। তো যদি ভালো লেগে থাকে গিভ আ ক্ল্যাপ, সবাই একটু হাততালি দিয়ে দাও নিজেদের জন্য, নিজেদের জন্য একটু হাততালি দিয়ে দাও সবাই। যদি ভালো লেগে থাকে, যাই কিছু শিখলে চেষ্টা করে ইমপ্লিমেন্ট করতে। ওকে, সো নেক্সট সানডেতে আমাদের এই সেশনটাতে আবার দেখা হচ্ছে। ওকে, চলো প্যাক আপ করো।